ডিপার্টমেন্ট আজ বহু বছর ধরে সুন্দরভাবে গড়ে উঠেছে। তারই তারই একটা ফলস্বরূপ আমাদের নিশীথ বাবু, যিনি প্রখ্যাত বিখ্যাত ঐতিহাসিক, এবং প্রার্থনা করি যেন এই ডিপার্টমেন্টের মাধ্যমে আরো এরকম বহু ফসল উঠে আসে। এবং বিশেষ করে প্রার্থনা করি তাদের তুমি সুস্থ রেখো, তাদের তুমি আহ, শক্তি দিও সুন্দরভাবে সেই ডিপার্টমেন্টকে আরো পরিচালনা করার জন্য। বিশেষ করে সেই ডিপার্টমেন্টের যিনি বিভাগীয় প্রধান আছেন তার জন্য প্রার্থনা করি। সেই সাথে প্রার্থনা করি আমাদের আইকিউএসি ডিপার্টমেন্টের যারা আছেন, যুক্ত আছেন, এবং জয়াদির জন্য বিশেষ করে। এবং প্রার্থনা করি আমাদের কলেজ যারা পরিচালনা করছেন এখন, আমাদের আহ, আমাদের টিচার ইনচার্জ অধ্যাপক সুদীপ্ত মিদ্দে এবং আমাদের ভাইস প্রিন্সিপাল বিনায়ক ভট্টাচার্য, তাদের জন্য প্রার্থনা করি। সেই সাথে বার্সার যিনি সমস্ত কিছু পরিচালনা করেন অর্থ দিক দিয়ে, অর্থগত বিষয়ক, তার জন্য প্রার্থনা করি। প্রভু তুমি তাদেরকে আরো সুন্দরভাবে এই কলেজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। বিশেষ করে আজকের দিনে যে বিষয়, সেই বিষয়টিকে আশীর্বাদ করো, যেন তার মধ্যে দিয়ে প্রত্যেকে আহ, অনেক তোমার সেই জ্ঞান লাভ করে প্রভু। এবং বিশেষ করে যারা এই অনুষ্ঠানে যোগদান করছে তাদের তুমি আশীর্বাদ করো, যেন তারা সবাই তোমার আশীর্বাদ নিয়ে ফিরে যেতে পারে এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে যেন পরিচালিত হয় তোমারই অনুগ্রহে। এই প্রার্থনা আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। ধন্যবাদ দেবাশিস দা। অধ্যাপক নিশীথ রঞ্জন রায় দীর্ঘদিন সেন্ট পলস কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপনা করেছেন। অধ্যাপক নিশীথ রঞ্জন রায় দীর্ঘদিন সেন্ট পলস কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপনা করেছেন। শুধু তাই নয়, দীর্ঘদিন এই কলেজের সেন্ট ডেভিডস হস্টেলে ছিল তার আবাসস্থল। সেন্ট পলস কলেজে অধ্যাপনার পাশাপাশি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপনা করতেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলেজের সম্পাদক এবং কিউরেটর হিসেবে তিনি তার কর্মজীবন শেষ করেন। অধ্যাপক রায় কলকাতা শহরের ইতিহাস বিষয়ে একজন বিশেষজ্ঞ ছিলেন। শুধু তাই নয়, কলকাতা শহরের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে তিনি ছিলেন একজন আপোষহীন যোদ্ধা। সোসাইটি ফর প্রিজার্ভেশন ক্যালকাটা সংস্থাটির তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন অধ্যাপক নিশীথ রঞ্জন রায়। তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে ক্যালকাটা, দ্য প্রোফাইল অফ আ সিটি, ইন্ডিয়া অ্যান্ড হার পিপল, বেঙ্গল। এন.কে. সিনহার সঙ্গে যৌথ সম্পাদনায় তার বইটি হচ্ছে এ হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন। তাছাড়া নিশীথ রঞ্জন রায়, রবীন্দ্র কুমার এবং মন্মথনাথ দাস যৌথভাবে সম্পাদনা করেছিলেন কনসাইজ হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এছাড়াও বেঙ্গল পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকাটি দীর্ঘদিন তিনি সম্পাদনা করেছেন। অধ্যাপক রায়কে 1992 সালে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন। আমাদের মধ্যে আছেন আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল শ্রী বিনায়ক ভট্টাচার্য। আমি অনুরোধ করছি তাকে স্বাগত ভাষণটি দেওয়ার জন্য। বিনায়ক দা। নমস্কার, সকলকে সুপ্রভাত জানাই। আজকে আমাদের সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের ইতিহাস বিভাগের পক্ষ থেকে অধ্যাপক নিশীথ রঞ্জন রায়ের স্মৃতি বক্তৃতার যে আয়োজন করা হয়েছে তাতে উপস্থিত সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমাদের কলেজের ইতিহাস বিভাগ গত বছরের মতো এবছরও
এই বক্তৃতাটির আয়োজন করেছেন, সে কারণে তারা অবশ্যই ধন্যবাদার্হ। অধ্যাপক নিশীথ রঞ্জন রায়ের কথা একটু আগে আপনারা শুনলেন আমাদের ইতিহাস বিভাগেরই অধ্যাপক শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই মানুষটির প্রগাঢ় পাণ্ডিত্যে যেমন সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ সমৃদ্ধ হয়েছিল, ঠিক একইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছিল সমৃদ্ধ। আপনারা জানেন যে সেই সময়ে যারা সুপণ্ডিত থাকতেন, আলাদাভাবে গ্রন্থাগার বিজ্ঞান নিয়ে কোনো বিভাগ না থাকার ফলে তাদেরকেই অর্পণ করা হতো গ্রন্থাগারের ভাগ। এবং অধ্যাপক নিশীথ রঞ্জন রায় সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজে ইতিহাস বিভাগে অধ্যাপনার পাশাপাশি তার উপরে ন্যস্ত হয়েছিল আমাদের কলেজের গ্রন্থাগারটি রক্ষণাবেক্ষণের এবং গড়ে তোলার কাজ, একেবারেই সদর্থে গড়ে তোলার কাজ। ঠিক একই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের যিনি দায়িত্ব ছিলেন, তার সঙ্গে নিশীথবাবুর প্রগাঢ় বন্ধুত্বের জন্য এবং নিয়মিত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য, আপনারা খেয়াল করবেন যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিটি দেখেছেন, যে তার ভেতরকার যে ব্যবস্থাপনা, ঠিক যেমন ভাবে আগে ক্যাটালগিং হতো ইত্যাদি, সবটাই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হুবহু মিলে যায় আমাদের সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের লাইব্রেরির কাজকর্মের। এমনকি আরো একটি তথ্য, সেটা হচ্ছে সিএমএস এর যে দুর্লভ ডকুমেন্টগুলো আমাদের কাছে আছে, আমাদের কলেজে আছে, তারও যে ক্যাটালগিং করা এবং সম্পূর্ণ প্রিন্টেড ক্যাটালগিং করা, সেটাও কিন্তু আমাদের অধ্যাপক নিশীথ রঞ্জন রায়ের হাতেই হয়েছিল। একই সঙ্গে ভাবুন, ইতিহাস বিভাগ দেখাশুনো করা, গ্রন্থাগারটি গড়ে তোলা এবং সেন্ট ডেভিড হোস্টেলে থাকা, সেন্ট ডেভিড হোস্টেল ছাত্রাবাস তখন তাদের দায়িত্ব নিয়ে থাকা, এরকম বহুধা ক্ষমতার তিনি অধিকারী ছিলেন। এবং তারপর তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে যান, তখনও সেখানে ইতিহাস বিভাগের দায়িত্বের পাশাপাশি তিনি গ্রন্থাগারটিও দেখাশোনা করতেন। এবং আপনারা যারা সেন্ট পলস কলেজের সম্বন্ধে জানেন, তারা আপনারা জানবেন যে আমাদের কলেজের যখন সেন্টেনারি হয়েছিল, শতবর্ষ পূর্তি হয়েছিল, তার যে সেন্টেনারি ভলিউম, সেই সেন্টেনারি ভলিউম নিশীথ রঞ্জন রায় সম্পাদনা করেছিলেন এবং গোটাটা প্রায় একা হাতে করেছিলেন। এবং ডকুমেন্টেশন বলতে যা বোঝায়, আজকাল ডকুমেন্টেশন নিয়ে তো অনেক কথা হয়, ডকুমেন্টেশন নিয়ে যা বোঝায়, অধ্যাপক নিশীথ রঞ্জন রায় সম্পাদিত সেই শতবর্ষের সেন্ট পলসের বইটিতে আমরা পাই। এবং সেখানে কবে থেকে আমাদের এখানে কোন কোন সাবজেক্ট হয়েছে, প্রিন্সিপালদের সম্পূর্ণ তালিকা, যাবতীয় যা যা হয়েছিল সেন্ট পলস কলেজের, এমনকি সেন্ট পলস কলেজ যখন 1817 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কলেজ হিসেবে পরিগণিত হলো, এই সমস্ত কিছু কিন্তু একটি আধারের মতো, কালা আধারের মতন তিনি সযত্নে রক্ষিত করেছিলেন। আপনাদের এটাও জ্ঞাতার্থে বলি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যখন 100 বছরের পূর্ণ হয়, এবং তখন সেই 100 বছরের যে ভলিউমটি হয়েছিল, তার উপদেষ্টা কমিটিতে অধ্যাপক নিশীথ রঞ্জন রায় যোগ্যতার সঙ্গে কাজ করেন। তো আসুন আজকে আমরা সেই অধ্যাপক নিশীথ রঞ্জন রায়কে শ্রদ্ধা জানিয়ে তারই উদ্দেশ্যে যে বক্তৃতাটির আয়োজন হয়েছে সেটি আমরা শুনব। কনাথবাবু আছেন, খুব কম বয়সেই তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন সংস্কৃত কলেজ বিশ্ববিদ্যালয়ে। তো আমরা উদ্গ্রীব হয়ে আছি, আমি আর সময় নেব না। আমি সবাইকে সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের পক্ষ থেকে সাদর অভিনন্দন জানিয়ে আজকে অধ্যাপক শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বলবো অনুষ্ঠানটি সূচনা করার জন্য। অনেক ধন্যবাদ এবং নমস্কার। ধন্যবাদ বিনায়ক দা। আইকিউএসসি কোঅর্ডিনেটর অধ্যাপিকা জয়া মুখোপাধ্যায়, উনি কি আছেন? হ্যাঁ, শান্তনু দা আছি। জয়া, তুমি কিছু বলো। হ্যাঁ, এখানে উপস্থিত সবাইকে শুভ অপরাহ্ন জানাই। আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর বিনায়ক ভট্টাচার্য একটু আগেই, মানে আমি শুনতে শুনতে ভাবছিলাম যে এত সুন্দরভাবে প্রফেসর নিশীথ রঞ্জন রায়ের কানেকশন উইথ দিস কলেজ, আমাদের একজন
ইলাস্ট্রিয়াস অ্যালামনাস, ওনার সম্পর্কে খুব সুন্দরভাবে বললেন। তার আগে প্রফেসর শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিছু জিনিস শুনছিলাম হিস্ট্রি ডিপার্টমেন্টের। তো আমাদের এই 5th নিশীথ রঞ্জন রায় মেমোরিয়াল লেকচার, যেটা আমাদের কলেজের হিস্ট্রি ডিপার্টমেন্ট অর্গানাইজ করেছে জয়েন্টলি উইথ দ্য IQAC অফ দ্য কলেজ, আমি কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং একটু বিশেষভাবে আমাদের আজকের ডিস্টিংগুইশড স্পিকার শ্রী কনাদ সিনহা, ওনাকে ওয়েলকাম করছি এই অনুষ্ঠানে। আমরা সত্যি খুব আনন্দিত আপনাকে আজকে এই অনুষ্ঠানে স্পিকার হিসেবে পেয়ে। প্রফেসর কনাদ সিনহা, ডিপার্টমেন্ট অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি অফ দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, ওখান থেকে আমাদের এই অনুষ্ঠানে আজকে বলবেন। আমি নিশ্চিত যে আজকে আমরা যারা টিচাররা এবং ছাত্ররা এই লেকচার শুনবো, মানে ডেফিনেটলি আমরা সমৃদ্ধ হব। এবং আমি তাই ভাবছিলাম যে আজকে প্রফেসর দেবাশিস মন্ডল যখন প্রেয়ার করলেন, উনি আমাদের সদ্য অবসরপ্রাপ্ত টিচার ইনচার্জ, খুব ভালো লাগছিল স্যারকে দেখে। এবং উনি অবশ্যই আমাদের সেন্ট পলস ফ্যামিলির একটা পার্ট। তো আমরা সবাই অপেক্ষায় আছি শ্রী কনাদ সিনহার বক্তব্য শোনার জন্য। তাই আমি আর কথা না বাড়িয়ে এই অনুষ্ঠান সফল হোক এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জয়া। রামকথার যে ভাষ্যকে রাষ্ট্র একমাত্র স্বীকৃতি দেয় সেটি হলো বাল্মীকির রামায়ণ। তারই একটি নিকৃষ্ট চলচ্চিত্রায়িত রূপ আমরা দেখেছি রামায়ণ সাগরের সিরিয়ালের মধ্যে। রাষ্ট্র সরাসরি সেই ভাষ্য প্রচার করেছিল, কিন্তু এর সমান্তরালে রামকথার যে বিভিন্ন ভাষ্য রয়েছে, যা বহু ক্ষেত্রেই বাল্মীকির রামায়ণের প্রতিস্পর্ধী, বাল্মীকির রামায়ণকে অস্বীকার করে, সেগুলির প্রাচীনত্ব এবং স্থায়িত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। আবার সেগুলোকে সামনে আনলে, সেগুলির অস্তিত্বকে সামনে আনলে অনেক সময় রাষ্ট্রের রোষানলে পড়তে হয়। দুটো উদাহরণ আমার মনে আসছে। একটা হচ্ছে বাবরি মসজিদ ধ্বংসের পর 1992 সালের ডিসেম্বর মাসে, 1993 সালে সহমত সংস্থাটি হামস অফ অযোধ্যা নাম দিয়ে রামকথার এই বৈচিত্র্যকে তুলে ধরে ভারতের বিভিন্ন জায়গায় চিত্র প্রদর্শনী শুরু করলে ফৈজাবাদ, পুনে প্রভৃতি শহরে এই প্রদর্শনীর উপর আক্রমণ নেমে আসে। 2011 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে একে রামানুজনের প্রবন্ধ 300 Ramayanas, 5 examples and 3 thoughts on translation বাদ দেওয়া হয়। হিন্দুস্তানের এই মডেল আর রামায়ণের একটি মাত্র ভাষ্যকে মান্যতা দেওয়া সম্ভবত একই মতাদর্শ থেকে আসে। পক্ষান্তরে ভারতীয় সংস্কৃতির যে মূল আত্মা, অর্থাৎ মিশ্র সংস্কৃতি, তার প্রকাশ ঘটেছে রামকথার বিপুল বৈচিত্র্যে গোটা ভারতবর্ষে, দক্ষিণ পূর্ব এশিয়ায়। রাষ্ট্রীয় রামায়ণে বিপ্রতীপে রামকথার এই বিপুল বৈচিত্র্যময় প্রকাশকে বিষয় করে আজ আমাদের এই নিশীথ রঞ্জন রায় স্মারক বক্তৃতা। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ঐতিহাসিক কনাদ সিনহাকে আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি বক্তা হিসেবে। ইতিহাসবিদ, প্রাবন্ধিক, কবি কনাদ সিংহ কলকাতার সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ভারতীয় ও বিশ্ব ইতিহাসের শিক্ষক। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে তার মহাভারত ও ইতিহাস পুরাণ পরম্পরা বিষয়ক গবেষণা গ্রন্থরূপ ফ্রম দশরাজ্য টু কুরুক্ষেত্র মেকিং অব আ হিস্টোরিক্যাল ট্রেডিশন 2021 সালে OUP থেকে প্রকাশিত হয় এবং এটি 2022 সালে কারওয়া বুক প্রাইজ পেয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস তাকে দুবার বিজয় কুমার ঠাকুর স্মৃতি পুরস্কারে সম্মানিত করেছে। কনাদ, স্টেট পাওয়ার অ্যান্ড লেজিটিমেসি, দ্য গুপ্তা কিংডম,
এই বইটিরও অন্যতম সম্পাদক। বইটি 2019 সালে প্রাইমাস প্রকাশ করেছে। এছাড়াও কনাদ আনন্দবাজার পত্রিকা, দ্য টেলিগ্রাফ, এই সময় প্রভৃতি সংবাদপত্রে নিয়মিতভাবে ইতিহাস বিষয়ক নিবন্ধ লিখে থাকেন। এখানে একটা একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই, অধ্যাপক সিনহার এই পপুলার লেখাগুলি তার লেখালেখির প্রতি, তার গবেষণার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করে। ইতিহাসকে সাধারণ মানুষের মধ্যে সিরিয়াস অথচ সহজবোধ্যভাবে তুলে ধরার এই প্রয়াস আমাদের মুগ্ধ করেছিল। এই স্মারক বক্তৃতার বক্তা নির্বাচনের জন্য যখন আলোচনা হচ্ছিল, তখন আমাদের মনে হয় যে রামায়ণ সংক্রান্ত একটি আলোচনা বোধহয় বর্তমান সময়ে অপ্রাসঙ্গিক হবে না, এবং অধ্যাপক সিনহার নামটি আমাদের সবার আগে মনে আসে। এই গবেষণামূলক বইগুলো ছাড়াও সাধারণের জন্য বেশ কয়েকটি বই অধ্যাপক সিনহা লিখেছেন, যেগুলি খুব উল্লেখযোগ্যভাবে মনে করি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার ইতিহাস পুরাণ বিষয়ে বাংলা কবিতা সংকলন কেননা কুয়াশা আজ প্রত্যেকের মনে, 2023 সালে পঞ্চালিকা থেকে প্রকাশিত হয়েছে। এবং দুটি প্রবন্ধ সংকলন বাল্মীকি, ব্যাস ও আমরা, ইতিহাস পুরাণ বিষয়ক 6টি প্রবন্ধ, 2024 সালে একতারা থেকে প্রকাশিত হয়েছে। আর ইন্ডিয়া বনাম ভারত ও অন্যান্য প্রবন্ধ, ইতিহাস চর্চায় ও ইতিহাস চর্চায় প্রাক ঔপনিবেশিক ভারত, প্রকাশিত হয়েছে 2023 সালে পঞ্চালিকা থেকে। আমি অধ্যাপক কনাদ সিংহকে আমন্ত্রণ জানাচ্ছি পঞ্চম নিশীথ রঞ্জন রায় স্মারক বক্তৃতা দেওয়ার জন্য। অধ্যাপক সিনহা। অধ্যাপক সিনহা। হ্যাঁ, অধ্যাপক সিনহা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে একটা মানে পাওয়ার কাট হওয়ার জন্য তো আমার ইন্টারনেট কানেকশনটা চলে গিয়েছিল হঠাৎ করে, তো আমি রিকানেক্ট করলাম ফোন থেকে। এখন আমি লাস্ট কয়েক মিনিটে কি হলো সেটা তো মিস করলাম। আমরা কোথায় আছি আমায় একটু বলবেন? আপনার পরিচিতি দিচ্ছিলাম আমরা, আপনার বায়ো নোটটি আমি পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি এবার বক্তৃতা শুরু করুন। আচ্ছা নমস্কার। আমি বক্তৃতার শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ইন্টারনেট কানেকশনের বারবার সমস্যা এখানে হচ্ছে। যে এখন এটা তো একেবারেই আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স, যেখানে আমাদের অনলাইন মাধ্যমে এই আলোচনাটা করতে হচ্ছে, এবং যখনই যন্ত্রের উপর নির্ভর করে আমরা কোনো একটা কাজ করি তখন এই যান্ত্রিক গোলযোগের সম্ভাবনাগুলো থেকে যায়। যাই হোক, আমি সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের ইতিহাস বিভাগকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাইব যে এইরকম একটা অনুষ্ঠান, একজন বিশিষ্ট ইতিহাসবিদের স্মারক বক্তৃতা, যিনি সেন্ট পলস কলেজের এবং এই শহরের ইতিহাস চর্চায় একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তার স্মারক বক্তৃতার জন্য আমাকে উপযুক্ত বিবেচনা করেছেন সেন্ট পলস কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকেরা। সেই জায়গা থেকে আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকে আমার বক্তৃতার যে বিষয়, অর্থাৎ প্রাচীন রামকথা পরম্পরা ইতিহাস ও সাহিত্যে, শান্তনুবাবু যখন বক্তৃতার বিষয়টাকে ইন্ট্রোডিউস করছিলেন সেই সময়ই ইন্টারনেট কানেকশনটা কেটে গেল। তার আগে পর্যন্ত আমি যেটুকু শুনছিলাম, শান্তনুবাবু রামকথা পরম্পরার বিভিন্নতার কথা বলছিলেন, এবং সেই বিভিন্নতার জায়গা নিয়ে তো আলোচনা হবে। তবে আমার টাইটেলে প্রাচীন রামকথা পরম্পরা কথাটা কেন বলা হয়েছে, কারণ এই যে রামকথা পরম্পরার বিবিধতা এবং বিভিন্নতা, বৈচিত্র্য, যে রামকথা বা রামের কাহিনী বিভিন্ন মাধ্যমে
বিভিন্ন ভাষায়, বিভিন্ন সংস্কৃতির মধ্যে এই রামকথা পরম্পরা কিন্তু ভারতে এবং বহির্ভারতে, দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে, দক্ষিণ এশিয়ার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় রামকথা পরম্পরা নানা রকম ভাবে পরিবেশিত হয়েছে। তার সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করতে আজকে পারবো না, সেই কারণে প্রাচীন রামকথা পরম্পরা শব্দটা বলা, যে প্রাচীন যুগের পরিপ্রেক্ষিতেই আমি আমার আলোচনাটাকে মোটামুটি সীমাবদ্ধ রাখছি। এবার প্রাচীন যুগ, এবং বিশেষ করে প্রাচীন ভারতে, এবার কথা প্রসঙ্গে আমরা প্রাচীন ভারতের পর আদি মধ্যযুগের ভারত বা মধ্যযুগের ভারত বা আধুনিক ভারতের প্রসঙ্গেও হয়তো একটু আসবো, কিন্তু আজকের আলোচনার মূল থ্রাস্টটা থাকবে প্রাচীন ভারতের রামকথা পরম্পরার উপর। এখন আধুনিক যুগ পর্যন্ত আসবো এই কথাটা বলছি, তার পিছনেও একটা বড় কারণ হলো যে আজকের যে দিনে বসে আমরা আলোচনা করছি, আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, এবং ভারতীয় সাহিত্যের একটা বড় ধারা নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন রবীন্দ্রনাথকে বাদ দিয়ে সেই আলোচনা তো হয় না। সেই জায়গা থেকেও রবীন্দ্রনাথের রামকথা পরম্পরা নিয়ে যে চিন্তা, সেই কথাতেও আমি একটু আসবো বক্তৃতার শেষে। কিন্তু প্রথমে আমরা প্রাচীন রামকথা পরম্পরার কথা দিয়েই শুরু করি, এবং শান্তনুবাবু শুরু করেছিলেন একটা কথা দিয়ে, যে রামকথার যে ভাষ্যকে রাষ্ট্র স্বীকৃতি দেয় সেটা হচ্ছে বাল্মীকি রামায়ণ। এবং এই প্রসঙ্গে রামানন্দ সাগরের নির্মিত যে রামকথা, তার কথাও উনি উল্লেখ করেছিলেন। আমি এই জায়গা থেকেই যদি শুরু করি, যে এইখানে আমি একটু মতান্তর পোষণ করব। এটা আমাদের সকলেরই প্রচলিত ধারণা যে রামকথা কথাটা তো আমরা ততটা ব্যবহার করি না যতটা আমরা ব্যবহার করি রামায়ণ শব্দটা। এবং রামায়ণ কি, যদি আমরা এই যে ছাত্রছাত্রীরা এখানে আছে তাদের প্রশ্ন করি, প্রথমেই ধরা যাক জিজ্ঞেস করা হলো রামায়ণের রচয়িতা কে, সেখানে বাল্মীকির কথা আসবে। কিন্তু তার মানে কি এটা যে রাষ্ট্র বাল্মীকি রামায়ণকেই স্বীকৃত রামায়ণ বলে মনে করছে, রামায়ণের স্বীকৃতি দিচ্ছে? এই প্রশ্নটা কেন করছি, কারণ আমরা সকলেই এই বিষয়েও সচেতন যে আমাদের চারপাশে রামকে নিয়ে নানা ধরনের আলোচনা পর্যালোচনা শুধু ইতিহাসের গবেষকদের মধ্যে বা সাহিত্যের ছাত্রছাত্রীদের মধ্যে নয়, রাজনীতির অঙ্গনেও রামকে নিয়ে যে চর্চা চলছে, যে রামের কথা বারবার আলোচিত হচ্ছে, তিনি কি বাল্মীকি রামায়ণের রাম? কেন এই প্রশ্নটা উঠছে? তার কারণ হচ্ছে, আমি বিখ্যাত ফোকলোরিস্ট একে রামানুজনের একটা কথা বলি। রামায়ণ এবং মহাভারত দুটো গ্রন্থ নিয়েই বিভিন্ন সময় মন্তব্য করতে গিয়ে রামানুজন একটা কথা বলেছিলেন, বিভিন্ন রূপে কথাটা পাওয়া যায়, যে নো হিন্দু রিডস দ্য রামায়ণ আর মহাভারত ফর দ্য ফার্স্ট টাইম। নো হিন্দু, অনেক সময় নো ইন্ডিয়ান কথাটাও ব্যবহৃত হয়েছে, যেটা সম্ভবত মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ রামকথা বা মহাভারতের পরম্পরাগুলো শুধু যে হিন্দুদের মধ্যেই চর্চিত বা সীমাবদ্ধ সেটা নয়। যাই হোক, রামানুজন যেটা বোঝাতে চেয়েছিলেন, যে রামায়ণ বা মহাভারতের কাহিনী আমরা যখন শুনি, আমরা সবাই কখনো না কখনো রামায়ণ বা মহাভারতের কাহিনী প্রথম শুনেছি নিশ্চয়ই, কিন্তু সেটাই কি প্রথমবার? অর্থাৎ যখন আমরা রামায়ণ বা মহাভারত পড়ছি, আমরা সকলেই কোনো না কোনো একটা রামায়ণ বা মহাভারত প্রথম পড়েছি, বা গোটাটা না হলেও অংশবিশেষ প্রথম পড়েছি। যখন আমরা প্রথম পড়ছি, তখনই কি আমরা প্রথম রামায়ণ বা মহাভারতের কথা জানছি? বেশিরভাগের ক্ষেত্রেই তা নয়। আমরা যখন কোনো একটা রামায়ণ বা মহাভারত পড়বো বলে ঠিক করলাম, তার অনেক আগের থেকে কিন্তু রামায়ণ মহাভারতের অন্তত মূল কাহিনীর কিছুটা ধারণা, মূল চরিত্রদের কথা, এগুলোর সঙ্গে আমরা পরিচিত। তো এই পরিচয়টা কিভাবে গড়ে ওঠে? এখন যদি আমরা মনে করি যে বাল্মীকি রামায়ণ হচ্ছে রামায়ণের সেই ভিত্তি, যার মাধ্যমে আমাদের রামকথার সাথে পরিচয় ঘটে। এখন আমরা যারা এখানে আছি,
আমরা কারা রামকথার সঙ্গে পরিচিত হয়েছি প্রথম বাল্মীকি রামায়ণ পড়ে? এক আধজন হতে পারি, খুব সম্ভাবনা রয়েছে একজনও নয়। দ্বিতীয় প্রশ্ন যদি তারপরে আসে, যা ঠিক আছে, প্রথম যে রামকথা পড়েছিলাম সেটা বাল্মীকি রামায়ণ হয়তো নয়, পড়েছিলাম বা শুনেছিলাম বা দেখেছিলাম, যাই হোক না কেন, আজকের দিনে দাঁড়িয়েও রামের সঙ্গে তো আমরা সকলেই পরিচিত। গোটা দেশে বোধহয় এমন একজনও নেই যিনি রাম নামটার সঙ্গে অন্তত পরিচিত নন। কিন্তু তারা কতজন বাল্মীকি রামায়ণে কি আছে তার সঙ্গে পরিচিত? কতজন সংস্কৃতে বাল্মীকি রামায়ণ পড়েছেন? কতজন বাল্মীকি রামায়ণের একটা প্রপার অনুবাদ গোটাটা পড়েছে? বাল্মীকি রামায়ণেরও নানা রকম ভাষ্য নানা জায়গায় রয়েছে। কেন রয়েছে সেই প্রসঙ্গে সময় পেলে পরে বলব। তো বাল্মীকি রামায়ণের সব পুঁথি এক পাঠ দেয় না, এক এক ধরনের পুঁথি এক এক ধরনের পাঠ দেয়। অনেক প্রাচীন টেক্সটের ক্ষেত্রেই এটা হয়। তখন একটা মান্য পাঠ তৈরি করতে হয় সেই টেক্সটের, যে বিভিন্ন পুঁথির তুলনা প্রতিতুলনা করে যে অংশগুলো নিশ্চিতভাবে প্রক্ষিপ্ত, অর্থাৎ এই যে পুঁথিগুলো হাতে হাতে নকল হয়ে এসছে, এই নকল করার পর্যায়ে অনেক কিছু কেউ কেউ ঢুকিয়ে দিয়েছেন, সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে বাদ দিয়ে সেই টেক্সটের একটা মান্য পাঠ যখন তৈরি করা হয় তাকে বলা হয় ক্রিটিক্যাল এডিশন। বাল্মীকি রামায়ণের ক্রিটিক্যাল এডিশন তৈরি হয়েছিল বড়োদার ওরিয়েন্টাল ইনস্টিটিউটে 1960 থেকে 1975 সালের মধ্যে। 7 খণ্ডে বাল্মীকি রামায়ণের 7টা কাণ্ড, তার ক্রিটিক্যাল এডিশন প্রকাশিত হয়। তো এই ক্রিটিক্যাল এডিশনের সঙ্গে আমরা কতজন পরিচিত, কতজন পড়েছি? বা শুধু আমরা নই, মানে এই যে 60 জন আমরা এই মিটিং এ আছি, শুধু তারা নয়, গোটা দেশের মানুষের কতজন বাল্মীকি রামায়ণ পড়েছে? অনুবাদের কথা বলছিলাম, ক্রিটিক্যাল এডিশনের পূর্ণাঙ্গ অনুবাদ খুব বেশি হয়নি। বাংলা ভাষায় যেমন বাল্মীকি রামায়ণের ক্রিটিক্যাল এডিশনের কোনো অনুবাদ নেই, ইংরেজি ভাষায় আছে। সব থেকে বিখ্যাত অনুবাদ প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস থেকে অধ্যাপক রবার্ট গোল্ডম্যান এবং তার সহযোগীরা মিলে যে অনুবাদ তৈরি করেন। প্রথমে 7টা আলাদা আলাদা খণ্ডে প্রকাশিত হয়, পরে এক মলাটেও সেটা প্রকাশিত হয়েছে। কতজন আমরা সেই অনুবাদটাও বা পড়েছি? এমনকি কতজন আমরা জানি যে বাল্মীকি রামায়ণে ঠিক কি কি বলা হয়েছে? যখন আমরা চলচ্চিত্রায়িত ভার্সনের কথা ভাবি, রামানন্দ সাগরের যে সিরিয়াল, সেটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। সত্যি কথা বলতে রামানন্দ সাগর নির্মিত সিরিয়ালটা যে খুব নিকৃষ্ট মানের চলচ্চিত্রায়ন আমি সেটাও মনে করি না। তারপরে রামায়ণের আরো নানা ধরনের চলচ্চিত্রায়ন হয়েছে যেগুলো অনেকটাই নিকৃষ্ট মানের, বরঞ্চ রামানন্দ সাগরের সিরিয়ালে বিভিন্ন রামকথাগুলির উল্লেখ ছিল। মাঝে মাঝে রামানন্দ সাগর নিজে এসে আলোচনা করতেন যে কোন রামকথা থেকে কি নেওয়া হয়েছে। যাই হোক, তার মান ভালো হোক খারাপ হোক যেটাই হোক, রামানন্দ সাগরের সিরিয়াল কি বাল্মীকি রামায়ণের ভাষ্যকে ফলো করে? রামায়ণের যে এতগুলো নির্মাণ হয়েছে, খুব সাম্প্রতিককালে অন্যতম বিতর্কিত একটা সিনেমা যেটা সত্যিই নিকৃষ্ট মানের, আদিপুরুষ বলে, সেই পর্যন্ত রামায়ণের যত রকম চলচ্চিত্রায়িত ভাষ্য আমরা দেখেছি তার একটাও প্রপারলি বাল্মীকি রামায়ণকে অনুসরণ করে নির্মিত নয়। কেন নয়, বা তার কারণ কি? কারণ যেটা বললাম, যে যখন পপুলার চলচ্চিত্রায়ন হয় আমরা পপুলার ভার্সনটাই দেখতে বা দেখাতে পছন্দ করি, যেটার সঙ্গে মানুষ রিলেট করতে পারবে। এবং মানুষ যে কাহিনীর সঙ্গে পরিচিত রামকথার, সেটি কিন্তু হুবহু বাল্মীকি রামায়ণ নয়। আমাদের রামকথার ধারণার মধ্যে এমন অনেক জিনিস মিশে আছে যেগুলো বাল্মীকি রামায়ণে ঘুণাক্ষরেও নেই। যেমন লক্ষণ রেখার কাহিনী আমরা সবাই কম বেশি জানি, যে রাম যখন সোনার হরিণের পিছনে চলে গেলেন, তখন লক্ষণকে সীতাকে পাহারা দেওয়ার দায়িত্বে রেখে গেলেন, এবং তারপর রামের তীরে যখন মারিচ বিদ্ধ হয়ে রামের গলা নকল করে ডাকলেন, তখন সীতা লক্ষণকে বললেন রামের অনুসন্ধান করতে যেতে। লক্ষণ রাজি হলেন না, সীতা লক্ষণকে অনেক আকথা কুকথা বললেন। তার ফলে লক্ষণ অবশেষে যেতে বাধ্য হলেন, কিন্তু সীতাকে রক্ষা করার জন্য একটা গণ্ডি কেটে দিয়ে লক্ষণ গেলেন। তো সেই যে কাহিনী, লক্ষণ রেখার কাহিনী, যে গণ্ডি রাবণ অতিক্রম করতে পারছেন না, এবং সেই গণ্ডি অতিক্রম করার ফলেই সীতাহরণ সম্ভব হলো,
এই কাহিনী তো বাল্মীকি রামায়ণে নেই। শুধু বাল্মীকি রামায়ণে নেই তা নয়, এই কাহিনী মধ্যযুগের আগে কোনো সংস্কৃত রামায়ণে নেই, কোনো সংস্কৃত রামকথাই নেই। কিন্তু আমাদের রামকথার ধারণার মধ্যে এই কাহিনী বহুল প্রচলিত। এরকম অনেক কাহিনী আছে যেগুলো বাল্মীকি রামায়ণে নেই, কিন্তু বিপুলভাবে জনপ্রিয়। অনেক কিছু রয়েছে যেগুলো বাল্মীকি রামায়ণে হয়তো রয়েছে, কিন্তু সেই কাহিনীগুলির সঙ্গে আমরা ততটা পরিচিত নই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই রামকথা পরম্পরা, জনপ্রিয় রামকথা পরম্পরার সঙ্গে বাল্মীকি রামায়ণের সম্পর্ক কি? আর বাল্মীকি রামায়ণ কি ধরনের টেক্সট এবং তার সঙ্গে অন্য রামকথাগুলোর কি সম্পর্ক, এই জায়গায় যদি আমরা আসি। এক্ষুনি অধ্যাপক রবার্ট গোল্ডম্যানের কথা বললাম, যিনি বাল্মীকি রামায়ণের ক্রিটিক্যাল এডিশনের অনুবাদে নেতৃত্ব দিয়েছিলেন। রবার্ট গোল্ডম্যান এবং স্যালি জে সাদারল্যান্ড গোল্ডম্যান কিংবা জন ব্রকিংটন, এরা মূলত সংস্কৃত সাহিত্যের পণ্ডিত যারা রামকথা নিয়ে চর্চা করে। তাঁদের একটা বক্তব্য আছে যে রামকথার হয়তো অনেক ভার্সন আছে, বিভিন্ন সময় রচিত, বিভিন্ন ভাষায়, বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেগুলোর জায়গা আছে, বিভিন্ন মাধ্যমে সেগুলো সৃষ্টি করা হয়েছে, কিন্তু এদের মধ্যে বাল্মীকি রামায়ণের স্থান হচ্ছে কেন্দ্রীয়। এটা রবার্ট গোল্ডম্যান, স্যালি সাদারল্যান্ড গোল্ডম্যান, জন ব্রকিংটন এরা মনে করেন। কেন বাল্মীকি রামায়ণ কেন্দ্রীয়? এদের মত হচ্ছে বাল্মীকি রামায়ণ হচ্ছে রামকথার সবচেয়ে প্রাচীন পূর্ণাঙ্গ কথন। হতেই পারে সেই কাহিনীর সঙ্গে খুব বেশি মানুষ পরিচিত নন, সংস্কৃতের ছাত্রছাত্রীরা এবং মুষ্টিমেয় মানুষ যারা জ্ঞান চর্চার সঙ্গে জড়িত বা যারা খুব আগ্রহী, তারা বাল্মীকি রামায়ণ পড়েছেন, বেশিরভাগ মানুষ পড়েনি। কিন্তু বাল্মীকি রামায়ণ রামকথার সব থেকে প্রাচীন পূর্ণাঙ্গ কথন। অর্থাৎ এর মধ্যে একটা অ্যাজাম্পশন, একটা ধারণা রয়েছে যে বাকি যে রামকথাগুলো রয়েছে তারা বাল্মীকি রামায়ণ থেকেই উপাদান সংগ্রহ করছে। কেউ কেউ বাল্মীকি রামায়ণের সঙ্গে সহমত পোষণ করছে বা হুবহু একই কথা বলছে, কেউ কেউ হয়তো তার উপর কোনো কোনো কবি নিজের সৃজনশীলতা প্রয়োগ করছেন, বাল্মীকি রামায়ণ থেকে সরে আসছেন, কিন্তু প্রাথমিক আখ্যানটা বাল্মীকি রামায়ণ থেকে পাচ্ছে। এটা এক ধরনের ধারণা, যদিও এই ধারণা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে। বাল্মীকি রামায়ণ রামকথার প্রাচীনতম কথন কিনা, এই নিয়েও প্রশ্নের জায়গা রয়েছে। এই প্রশ্নগুলোতেও আমি ফিরে আসব যে বাল্মীকি রামায়ণ আসলে কি, এবং বাল্মীকি রামায়ণ ছাড়া আর কি কি প্রাচীন রামকথা রয়েছে, তাদের সঙ্গে বাল্মীকি রামায়ণের কিরকম সম্পর্ক হতে পারে ইত্যাদি। তার বাইরে আরেকটা জায়গায় আমরা যেতে পারি, আর একটা অভিমত, বাল্মীকি রামায়ণ কেন্দ্রিক যে অভিমত, তার বিপরীতে একটা অভিমত রয়েছে যেটাকে আমরা বলি মেনি রামায়ণাস বা বহু রামায়ণ অ্যাপ্রোচ। তো এই মেনি রামায়ণাস অ্যাপ্রোচ কি? এই মেনি রামায়ণাস অ্যাপ্রোচ হলো যে এই যে একে রামানুজনের কথা দিয়ে একটু আগে শুরু করেছিলাম, যিনি একজন ফোকলোরিস্ট। একে রামানুজন বলেন যে রামকথার তো বহু ভার্সন নানা জায়গায় রয়েছে। এখন বাল্মীকি রামায়ণকে মান্যতা দেওয়ার পিছনে অন্যতম যুক্তি কি, যেটা আমরা বলছিলাম যে এটা প্রাচীনতম কথন। কিন্তু প্রাচীনতম কথন যদি হয়ও, যদি ধরেও নিই, তাতেই বা কি হয়? কারণ প্রশ্নটা হচ্ছে বাল্মীকি রামায়ণের কাহিনী কি একটা ঐতিহাসিক কাহিনী, যে প্রসঙ্গে আমরা আসব। এখনো অব্দি ঐতিহাসিক তথ্য প্রমাণ যা বলে তাতে বাল্মীকি রামায়ণের কাহিনীর ঐতিহাসিকতার কোনো কংক্রিট প্রমাণ পাওয়া যায়নি। বাল্মীকি রামায়ণ নিজে নিজেকে ঠিক ঐতিহাসিক বিবরণ বলে উপস্থাপিত করেন। বাল্মীকি রামায়ণ নিজেকে কাব্য বলে ইন্ট্রোডিউস করে। এখন কাব্য মানে হচ্ছে সৃজনশীল সাহিত্য, কাব্য মানে শুধু কবিতা নয়, কিন্তু বাল্মীকি রামায়ণ কবিতায় রচিত। ভারতীয় সাহিত্য পরম্পরায়, সংস্কৃত সাহিত্যের পরম্পরায় শুধু কাব্য নয়, বাল্মীকি রামায়ণের একটা পরিচয় রয়েছে আদি কাব্য, প্রাচীনতম কাব্য। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা বলি কাব্য সাহিত্য, তাহলে একটি কাহিনী, তাকে কেন্দ্র করে বাল্মীকি একটা কাব্য রচনা করেছেন, তারপরে আরো বিভিন্ন কবি সেই একই কাহিনী নানাভাবে বলেছেন।
এখন যদি আমরা এটাকে সাহিত্য হিসাবে দেখি, তাহলে একজন কবি আগে রচনা করলেন আর একজন পরে রচনা করলেন, তাতে তো সাহিত্য মূল্যের তারতম্য হয় না। একই কাহিনী বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলেন। তাহলে কোনো কাহিনী প্রাচীনতর বলে সেটা বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন আসে যখন ঐতিহাসিকতার প্রশ্ন আসে, অথেন্টিসিটির প্রশ্ন আসে। যারা বাল্মীকি রামায়ণকে ঐতিহাসিকতার দৃষ্টিকোণ থেকে দেখছেন না, তাদের কাছে অথেন্টিসিটির কোনো দাবি কিন্তু বাল্মীকি রামায়ণেরও নেই, কারণ বাল্মীকি রামায়ণও একটি কাব্য, পরবর্তীকালে যেগুলো রচিত হচ্ছে সেগুলোও সাহিত্য। এই জায়গার থেকে মেনি রামায়ণাস অ্যাপ্রোচের যারা সমর্থক, তারা মনে করেন যে রামকথার প্রত্যেকটা কথনই সমান গুরুত্বপূর্ণ। একই কাহিনী বিভিন্ন কবিরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কেন সৃষ্টি করছেন, তাদের মধ্যে পার্থক্য কি। রামানুজনের বিখ্যাত প্রবন্ধ 300 রামায়ণাস, যেখানে তিনি বলেছিলেন যে বাল্মীকি রামায়ণ শুধু নয়, রামকথার 300-র বেশি ভার্সন প্রচলিত আছে, এবং তার মধ্যে 5টা উদাহরণ নিয়ে তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। রামানুজনের প্রবন্ধ খুবই শোরগোল সৃষ্টি করে। বাংলাতেও এই নিয়ে দুজন বিশিষ্ট ভাষাবিদ এবং সাহিত্য তাত্ত্বিক বাংলার আমরা জানি, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং সুকুমার সেন, রামকথার বহুমাত্রিকতা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেন। কিন্তু এই মেনি রামায়ণাস অ্যাপ্রোচ তার মানে আরেকটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ মনে করে যে রামকথার প্রত্যেকটা কথনই সমান গুরুত্বপূর্ণ, কোনোটা একে অন্যের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। এই মেনি রামায়ণাস অ্যাপ্রোচের অন্যতম সমর্থক হচ্ছেন অধ্যাপক পলা রিচম্যান। এই পলা রিচম্যান মেনি রামায়ণাস বলে একটি বিখ্যাত সংকলন সম্পাদনাও করেন, কিন্তু মেনি রামায়ণাস অ্যাপ্রোচের সমর্থক হয়েও রিচম্যান ঠিক রামানুজনের মতো বলছেন না যে সবকটা কথন সমান গুরুত্বপূর্ণ। কেন বলছেন না? অথেন্টিসিটি বা প্রাচীনত্বের কারণে নয়। রিচম্যান বলছেন যে ঠিক কথা, যে প্রত্যেকটাই সৃজনশীল সৃষ্টি, প্রত্যেকটারই গুরুত্ব রয়েছে, কিন্তু প্রত্যেকটাকে সমান গুরুত্বপূর্ণ বলা যায় না, কারণ প্রত্যেকটার প্রভাব সমান নয়। যত রামকথা রচিত হয়েছে সবকটা মানুষের উপর সমান প্রভাব বিস্তার করেছে এরকম নয়। তাই আমরা প্রভাবের দিক থেকে যদি দেখি, তাহলে আমাদের মনে হতে পারে যে রামকথার একটা বিভিন্নতা থাকলেও কোনো কোনো রামকথা কিন্তু অন্যান্য রামকথার থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। তাহলে সেই রামকথাগুলো কি? রিচম্যান বলছেন যে 4টে রামকথা অন্যান্য সমস্ত রামকথার থেকে প্রভাব বিস্তার বেশি করেছে। অর্থাৎ এই যে বলছিলাম যে ভারতের প্রায় সকলেই রামকথার সঙ্গে পরিচিত, তারা কোন ভার্সনের সঙ্গে পরিচিত, 4টে ভার্সনের প্রভাব সব থেকে বেশি বলে রিচম্যান মনে করেন। তার মধ্যে একটা অবশ্যই বাল্মীকি রামায়ণ, কারণ যেটা বললাম যে খুব প্রাচীন কাল থেকে যে ভার্সনটা পরিচিত সেটা বাল্মীকি রামায়ণ। কিন্তু রিচম্যান আরো 3টে ভার্সনের কথা বলছেন। কি কি? এইখানেই খুব গুরুত্বপূর্ণ একটা ভার্সনের কথা বলবো, অবধি ভাষায় ষোড়শ শতকে রচিত তুলসীদাসের রামচরিত মানস। এই যে প্রশ্নটা নিয়ে শুরু করেছিলাম, রাষ্ট্র কোন রামকথাকে মান্যতা দেয়? রাষ্ট্রের মান্যতা দেয়া মানে কোন রামকথা অনেক বেশি জনপ্রিয়, কোন রামকথার সঙ্গে অধিকাংশ মানুষ পরিচিত। রামকথা যদিও গোটা ভারতেই পরিচিত একটা পরম্পরা, কিন্তু তা সত্ত্বেও যদি আমরা রামকথার ধর্মীয় প্রভাবের কথা দেখি, রাজনৈতিক প্রভাবের কথা দেখি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে হিন্দি বলয়ে রামকথার যে উত্তুঙ্গ জনপ্রিয়তা এবং প্রভাব ভারতের অন্যান্য অংশে সেটা নয়। তো হিন্দি বলয়ে এই প্রবল জনপ্রিয়তার পিছনে কিন্তু রয়েছে তুলসীদাসের রামচরিতমানস। যে ভার্সনের সঙ্গে হিন্দি বলয়ের অধিকাংশ মানুষ পরিচিত, সেই ভার্সন কিন্তু তুলসীদাসের ভার্সন। এবং রামানন্দ সাগরের সিরিয়াল থেকে শুরু করে রামকথার যে চলচ্চিত্রায়িত নির্মাণগুলো হয়, যেগুলোর সঙ্গে যেগুলো আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে, একেবারে গ্রামেগঞ্জে পারফর্মড হওয়া রামলীলা থেকে শুরু করে সিনেমার পর্দায় সিরিয়ালে যে রামকথা আমরা দেখি, সেটা বেশিরভাগই তুলসীদাসের কাহিনী অবলম্বনে তৈরি হয়, কারণ সেটাই সব থেকে জনপ্রিয়। বিশেষ করে রামকথার সব থেকে বেশি গ্রাহক যেখানে হিন্দি বলয়ে, তারা কিন্তু তুলসীদাসের ভাষ্যের সঙ্গেই সব থেকে পরিচিত। কিন্তু বাল্মীকি রামায়ণ একটা হলো, তুলসীদাসের রামচরিতমানস একটা। বাকি দুটো ভার্সন কি কি যেগুলোর কথা রিচম্যান বলছিলেন? বাকি দুটো ভার্সন, কারণ
যদি আমরা এটাই ধরে নিই, তাহলে দক্ষিণ ভারতে রামকথা উত্তর ভারতের মতো প্রবল জনপ্রিয় না হলেও রামকথা তো সুপরিচিত একটা কাহিনী। সেটা কি করে হলো? দক্ষিণ ভারতে সবাই বাল্মীকি রামায়ণ পড়েছেন সেটা নয়, এবং অবশ্যই তুলসীদাস পড়েননি। রামকথার প্রথম আঞ্চলিক ভাষায় কথন কিন্তু তামিল ভাষায়, এবং দক্ষিণ ভারতে প্রচলিত প্রায় সমস্ত রামকথা, যে রামকথার থেকে সবচেয়ে বেশি উপাদান নিয়েছে, সেটা এই তামিল ভাষায় রচিত আদি মধ্যযুগের শেষ পর্বের তামিল কবি কম্পন তার রচিত ইরামাবতারম বলে তামিল রামকথা। এই ইরামাবতারমকেই কিন্তু সব থেকে গুরুত্ব দিয়েছেন পলা রিচম্যান দক্ষিণ ভারতে রামকথা কিভাবে জনপ্রিয় হয়েছে সেই কথা আলোচনা করতে গিয়ে। এবং অবশ্যই চতুর্থ কথন যেটার কথা রিচম্যান বলেছেন, সেটা ওই রামানন্দ সাগরের টেলিসিরিয়াল। কারণ হ্যাঁ, তুলসীদাসের রচনা পড়ে বা শুনে রামকথার সঙ্গে হিন্দি বলয়ের মানুষ পরিচিত হতেন সব থেকে বেশি 1980-90 দশক পর্যন্ত। কিন্তু বর্তমান প্রজন্ম 1980-90 এর দশকের পর থেকে প্রজন্মের মানুষেরা রামের কাহিনী প্রথম কিভাবে শুনেছেন বা দেখেছেন জিজ্ঞেস করলে বেশিরভাগেরই উত্তর সম্ভবত হবে রামানন্দ সাগরের সিরিয়াল। তাই রিচম্যান এই চারটে পরম্পরাকে সব থেকে গুরুত্ব দিচ্ছেন। আমি যে আলোচনা আজকে করছি সেটা রিচম্যানের স্টাইলে নয়। কেন রিচম্যানের স্টাইলে নয়? কারণ বললাম যে আমি প্রাচীন রামকথা পরম্পরার উপর ফোকাস করব। সেইখানে আঞ্চলিক রামকথার কথা আমি যেটুকু বলবো তার মধ্যে বাংলা অঞ্চলেরই প্রাধান্য থাকবে, কিন্তু আমার মেইন ফোকাস থাকবে প্রাচীন রামকথা পরম্পরা। তাই তুলসীদাসের কথায় বা রামানন্দ সাগরের কথায় আমি খুব একটা যাব। এখন প্রাচীন রামকথা পরম্পরার কথা কেন বলছি? একটা অ্যাপ্রোচের কথা তো বললাম, যেখানে বাল্মীকি রামায়ণকে ওল্ডেস্ট কমপ্লিট রেন্ডিশন অফ দ্য রাম স্টোরি গোল্ডম্যান বলেছে, যে প্রাচীনতম পূর্ণাঙ্গ কথন রামের কাহিনী। সেইটা কি কারণ? বা পপুলার ভার্সনে কেউ কেউ যে রামকথার ঐতিহাসিকতার দাবি করেন, সেইখানে গিয়ে তাহলে প্রাচীন রামকথার অনুসন্ধান করা, সেইটা কি কারণ? আরো একটা দিক আছে। দীর্ঘকাল রামকথাকে ইতিহাস চর্চায় খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। কেন গুরুত্ব দেওয়া হয়নি? একটা পপুলার উত্তর অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে ফেসবুকে শুনবো, যে বামপন্থী ইতিহাসবিদরা রামকথাকে গুরুত্ব দেননি, তারা একটা ষড়যন্ত্র করে চাপা দিয়ে রেখেছেন, এরকম কোনো ঘটনা। ইতিহাস চর্চা ওই রকম ভাবে হয় না। ইতিহাস চর্চা হয় বিভিন্ন প্রাইমারি সোর্স, প্রাচীন উপাদানের তুলনা প্রতিতুলনার মাধ্যমে। এখন যে কথাটা বলছিলাম, যে হিস্ট্রি যে ডিসিপ্লিনটার আমরা চর্চা করি, তার তো কিছু মেথডোলজি আছে, যে আমরা যখন অতীতের বিবরণ পুনর্নির্মাণ করার চেষ্টা করি অতীতের বিভিন্ন উপাদানকে ব্যবহার করে, তো সেই ব্যবহার করার একটা পদ্ধতি আছে। অতীতে নানা ধরনের উপাদান আছে, সব উপাদানকে আমরা সমান অথেন্টিসিটিতে গ্রহণ করতে পারি না। এখন কোনো প্রাচীন কাহিনী, তার মধ্যে ঐতিহাসিকতার নির্যাস আছে কিনা, সেটা কি ধরনের কাহিনী, সেই টেক্সটটা নিজেকে কিভাবে উপস্থাপিত করছে, অন্যান্য সমসাময়িক উপাদানের সঙ্গে তার তুলনা, এই অনেক কিছুর উপর নির্ভর করে। আমরা জানি এটা একসময় বহুল প্রচলিত ধারণা ছিল যে হিস্ট্রি বলতে আমরা যেটা বুঝি সেটা একটা মডার্ন ডিসিপ্লিন। ঠিক সেই পদ্ধতিতে প্রাচীন ভারতে কিছু রচিত হয়নি। অবশ্যই যেহেতু হিস্ট্রি একটা মডার্ন ডিসিপ্লিন, প্রাচীন যুগে কোথাওই এখনকার মতো করে হুবহু হিস্ট্রি লেখা হয়নি, কিন্তু তবুও উপাদান ব্যবহার করে অতীতের পুনর্নির্মাণের চেষ্টা, যেটাকে হিস্ট্রির একটা প্রধান মেথডোলজিক্যাল দিক আমরা মনে করি, তার সঙ্গে সাদৃশ্যযুক্ত সাহিত্য কিন্তু প্রাচীন যুগে মধ্যযুগে নানা জায়গায় রচিত হয়েছে। প্রাচীন ভারতের সেই রকম কোনো সাহিত্য পাওয়া যায় না বলে একসময় ইতিহাসবিদরা খুব জোর দিয়ে বলতেন, এবং তারা বলতেন প্রথম ভারতের ক্ষেত্রে এরকম সাহিত্য পাওয়া যাচ্ছে দ্বাদশ শতকে এসে, যখন কলহন রাজতরঙ্গিনী রচনা করছেন কাশ্মীরের একটা আঞ্চলিক ইতিহাস। কলহনের রাজতরঙ্গিনীর পুরোটাও ওইভাবে রচিত তা নয়, কিন্তু কলহনের রাজতরঙ্গিনীর শেষ অংশটা, যেখানে কলহন তার নিজের সময়ের এবং তার আগের 2-3 শতকের ইতিহাস রচনা করেছেন, সেই অংশটা প্রায় আধুনিক ইতিহাস চর্চার মতো করে রচিত। কিন্তু ঔপনিবেশিক যুগে এই যুক্তিটার একটা প্রায়োগিক গুরুত্ব ছিল, যে প্রাচীন ভারতে ইতিহাস চর্চা, হিস্ট্রি লেখা হয়নি, কেন হয়নি? তার মানে কি প্রাচীন ভারতীয়রা বাস্তব বিমুখ ছিলেন?
তার মানে ভারতীয়রা বাস্তব বিমুখ, তারা তাদের নিজেদের রেকর্ড রাখতেন না, যার একটা বকলমে অর্থ হচ্ছে বাস্তব জগৎ সম্বন্ধে ভারতীয়দের আগ্রহ নেই, তারা খুব ধর্মকেন্দ্রিক এবং আধ্যাত্মিক, তাই ইংরেজদের প্রয়োজন ভারতকে শাসন করার জন্য। সেই জায়গা থেকে আমরা অনেকটা সরে এসেছি ঔপনিবেশিক ইতিহাস চর্চার জায়গা থেকে। এবং বিভিন্ন ইতিহাসবিদ পয়েন্ট আউট করেছেন যে ঠিক প্রথাগতভাবে হিস্ট্রি রচিত না হলেও ভারতীয়রা বাস্তব জগৎ নিয়েও চিন্তা করেছেন। এমনকি যাকে আমরা ধর্মীয় সাহিত্য বলছি তার মধ্যেও অনেক সময় অতীত চেতনার উপাদান অন্তর্নিহিত ভাবে আছে। বিশিষ্ট ইতিহাসবিদ রমিলা থাপার এটা বারবার দেখিয়েছেন। তিনি বলেছেন হিস্ট্রি রচিত না হলেও ইতিহাস নিয়ে চর্চা, অতীত নিয়ে চিন্তা, ঐতিহাসিক পরম্পরা, হিস্টোরিক্যাল ট্র্যাডিশন প্রাচীন ভারতে কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল, বিভিন্ন পরম্পরায় ছিল। সেরকম একটি পরম্পরার নামই অ্যাকচুয়ালি ইতিহাস। এখন হিস্ট্রি শব্দটা অনুবাদ করতে আমরা ইতিহাস ব্যবহার করি, সংস্কৃত ভাষাতেও ইতিহাস শব্দটা আছে যেটা হিস্ট্রির সঙ্গে হুবহু এক নয়, কিন্তু সেটাও অতীত নিয়ে চিন্তা করার একটা পরম্পরা। যেমন মহাভারত নিজেকে ইতিহাস বলে পরিচয় দেয়। পরবর্তীকালের অনেক কমেন্টেটর, ভাষ্যকার মহাভারত এবং রামায়ণ দুটো টেক্সটকেই ইতিহাস পরম্পরার অন্তর্গত বলে ধরেছে। ইতিহাস পরম্পরা কি, হিস্ট্রির সঙ্গে তার কি সম্পর্ক, সেই আলোচনায় আমি আজকে যাব না। তার কারণ হচ্ছে বাল্মীকি রামায়ণ নিজে নিজেকে এই ইতিহাস পরম্পরার অন্তর্গত বলে দাবি করে। বাল্মীকি রামায়ণ যে দাবি করেছে সেটা কিন্তু পৃথক, এবং সেই দাবিতে বাল্মীকি রামায়ণের প্রাথমিক পরিচয় হচ্ছে কাব্য। এই কাব্য ব্যাপারটা কি এবং বাল্মীকি রামায়ণ নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করেছে বা সেই প্রসঙ্গে। এইবার আমরা তাহলে বাল্মীকি রামায়ণের প্রসঙ্গে যদি আসি, তাহলে দেখি বাল্মীকি রামায়ণ বইটা কি রকম। আমরা খুব প্রচলিত একটা কথা জানি, 7 কাণ্ড রামায়ণ, যে বাল্মীকি রামায়ণের 7টা অংশ আছে, এক একটা অংশকে এক একটা কাণ্ড বলা হয়। প্রত্যেকটা কাণ্ডের প্রায় নিজের একটা কাহিনী আছে। অনেকেই মনে করেন যেগুলো আলাদা আলাদা কাহিনী হয়তো জোড়া লাগিয়ে বাল্মীকি রামায়ণ তৈরি হয়েছে, কারণ প্রত্যেকটা কাণ্ডের কাহিনী একটা আলাদা গল্প হিসাবেও বলা যায়। এই 7টা কাণ্ড কি কি? বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। তো এই 7 কাণ্ডের যে রামায়ণের মূল কাহিনী কি, আমি তার বিস্তারিত বিবরণে যাচ্ছি না, ধরে নিয়ে সবাই সেই কাহিনীর সঙ্গে কম বেশি পরিচিত। কিন্তু আমরা জানি কোশল রাজ্যের রাজধানী অযোধ্যা, সেখানকার রাজপুত্র রামের জীবনের কাহিনী হচ্ছে রামকথা, বা রামায়ণের কথাই যদি এখন বলি। রামকথা বলতে গোটা পরম্পরাকে বোঝায়, রামায়ণ বলতে বাল্মীকি রচিত সংস্কৃত কাব্যকে বোঝায়। তো এই কাব্যে রামের জীবনের অ্যাডভেঞ্চারের কাহিনী আছে, এবং শেষ কাণ্ড উত্তরকাণ্ডে গিয়ে রাম রাজা হচ্ছেন, সেখানে তার রাজত্বের বিবরণ আছে। এখন যদিও আমরা যে রামায়ণ পাই তাতে এই 7টা কাণ্ড রয়েছে, কিন্তু এই 7টা কাণ্ডই এক কবির রচনা কিনা বা একসাথে রচিত হয়েছে কিনা এ নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। শুধু প্রশ্নের অবকাশ নয়, প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে গোটা বাল্মীকি রামায়ণের যে টেক্সট আমরা এখন পাই সেটা একসাথে রচিত নয়, যদিও তার বেশিরভাগটা, কোর অংশটা একজন কবিরই রচনা, এবং সেই কবির নাম প্রথাগতভাবে বাল্মীকি হিসাবে স্বীকৃত, তাই আমরা তাকে বাল্মীকি বলেই উল্লেখ করব। কারণ একজন কবি নিশ্চয়ই মূল কাহিনীকে কাঠামো দিয়েছেন, সেই কবির নাম বাল্মীকি কি বাল্মীকি নয় এটা নিয়ে বিতর্কে যাওয়ার কোনো অর্থই হয় না। কারণ তাকে সবাই বাল্মীকি বলে জানি, তাই আমরা তাকে বাল্মীকি বলেই উল্লেখ করছি, এবং সেই জন্যই সংস্কৃত কাব্যের নাম বাল্মীকি রামায়ণ। এখন বেশিরভাগ গবেষক একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়েছেন যে কবে বাল্মীকি রামায়ণ রচিত হয়েছে। এই প্রশ্নটা যদি আসে তখন দেখা যায়, একটু আগে বলেছিলাম বাল্মীকি রামায়ণের বিভিন্ন ভাষ্য আছে, এমনকি উত্তর এবং দক্ষিণ ভারতের পুঁথিতে বাল্মীকি রামায়ণের যে কাহিনী পাওয়া যায় দুটোর মধ্যে বৈসাদৃশ্য বিপুল। একই কাহিনীর এত আলাদা আলাদা ভার্সন কেন? আমি আলাদা আলাদা রামকথার কথা বলছি না, বাল্মীকি রামায়ণের পুঁথির কথাই বলছি। সেটাও কিন্তু অঞ্চল ভেদে অনেকটাই আলাদা। বিশ্লেষণ করলে যেটা বোঝা যায়, এর কারণ হচ্ছে বাল্মীকি রামায়ণের রচনা যখন শুরু হয় তখন সম্ভবত লেখার প্রচলন ছিল। সম্ভবত কথাটা আমি বলছি, এটা সম্ভাবনার কথা নয়। বাল্মীকি রামায়ণ নিজে সাক্ষ্য দেয় যে বাল্মীকি রামায়ণ প্রথম রচিত এবং প্রচারিত হয়েছে মৌখিকভাবে, যাকে আমরা বলি ওরাল ট্র্যাডিশন। এবং কি ধরনের ওরাল ট্র্যাডিশন? একে আমরা বলি বার্ডিক ট্র্যাডিশন।
বার্ড, BARD ইংরেজি একটা শব্দ, যার অর্থ চারণ কবি। প্রাচীন ভারতে এরকম অনেক চারণ কবিদের পরম্পরা ছিল, বহু চারণ কবিদের গোষ্ঠীর কথা জানা যায়, সুত, মাগধ, কুশীলভ, পৌরাণিক ইত্যাদি। বাল্মীকি রামায়ণের স্রষ্টা সম্ভবত কুশীলভ। তো এই কুশীলভ চারণ কবিদের সৃষ্টি বাল্মীকি রামায়ণ মুখে মুখে অনেকদিন প্রচলিত হয়েছে, তারপর কোনো একটা সময় লিখিত রূপ পেয়েছে। এই লিখিত রূপ কিন্তু বাল্মীকি রামায়ণ সম্ভবত পেয়েছে সংস্কৃত শিক্ষার যারা ধারক এবং বাহক ছিলেন ব্রাহ্মণরা, তাদের হাতে। তাই বাল্মীকি রামায়ণকে লিখিত রূপ দেওয়ার পদ্ধতির সঙ্গে জড়িত আছে একটা প্রক্রিয়া যাকে বলা হয় ব্রাহ্মণায়ন। অর্থাৎ যেটা ছিল মুখে মুখে প্রচলিত একটা কাহিনী, সেই কাহিনী বদলে যাচ্ছে একটা ধর্মগ্রন্থে, ব্রাহ্মণ্য ধর্মগ্রন্থে। এবং এই কাজটা ব্রাহ্মণরা করছেন। এই কাজে তাদের একটা হাতিয়ার আছে, সেটা হচ্ছে এই কাহিনীর মূল চরিত্র রাম। সেই রামকে রূপান্তরিত করা হচ্ছে বিষ্ণুর অবতারে। কেন বিষ্ণুর অবতারে? কারণ বিষ্ণুর অবতার, এই পরিচয়টা রামের উপর কখন আরোপিত হচ্ছে এবং কেন আরোপিত হচ্ছে সেই জায়গাতেও আমরা আসবো, কিন্তু এইটুকু এখনই বলে রাখি যে বাল্মীকি রামায়ণের শেষ কাণ্ড উত্তরকাণ্ড, এই উত্তরকাণ্ড বিশেষ করে রামকে বিষ্ণুর অবতার বলে তুলে ধরে। মজার কথা হচ্ছে বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ড থেকে যুদ্ধকাণ্ড, মাঝের 5টা কাণ্ডে প্রায় কোথাও রামকে বিষ্ণুর অবতার হিসাবে দেখা যায় না। দেখা যায় উত্তরকাণ্ডে বিশেষভাবে এবং বালকাণ্ডের কিছু কিছু অংশ। এখন এই বিষ্ণুর অবতারের ধারণা কবে এলো? বিষ্ণুর অবতারের ধারণা এসছে পৌরাণিক ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্মের যখন থেকে উত্থান ঘটছে। বেদে বিষ্ণু বলে একজন দেবতা আছেন বটে, কিন্তু তিনি একজন সূর্যের প্রতীক, মাইনর দেবতা। বেদের খুব প্রধান দেবতাদের মধ্যে বিষ্ণু পড়েন না। এবং এই যে বিষ্ণু সর্বোচ্চ দেবতা হিসাবে দুষ্টের দমন শিষ্টের পালন করতে বারবার পৃথিবীতে জন্ম নেন অবতার হিসাবে, এই কাহিনী কিন্তু বৈদিক কাহিনী নয়। বৈদিক ধর্মে একটা বড় রূপান্তর ঘটে মৌর্য পরবর্তী যুগে এবং গুপ্ত যুগে, যখন অনেক স্থানীয় দেবতাকে ব্রাহ্মণ্য ধর্ম গ্রহণ করে। এবং বেদে যেখানে মূর্তি পুজো ছিল না, যাগযজ্ঞ কেন্দ্রিক ধর্ম ছিল, তার থেকে একটা আমূল পরিবর্তন ঘটে। মূর্তি পুজো শুরু হয়, দেবতাদের মূর্তি নির্মাণ শুরু হয়, মন্দির নির্মাণ শুরু হয়, যজ্ঞের বদলে পুজো একটা গুরুত্ব পায়, যাকে বলা হয় পৌরাণিক ধর্মমত। এই পৌরাণিক ধর্মমতগুলোর উত্থান মোটামুটি মৌর্য পরবর্তী যুগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2য় শতক বা তারপর থেকে এই সময় ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্মের উত্থান ঘটে, বিষ্ণুর অবতারবাদ তৈরি। তো রামের বিষ্ণুতে পরিণত হওয়া এই সময়ের আগের ঘটনা নয়। কিন্তু আমরা বাল্মীকি রামায়ণের ভৌগোলিক তথ্য যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো বাল্মীকি রামায়ণের কাহিনীর যে প্রেক্ষিত সেটা কিন্তু আরো পুরনো। যে কারণে এই দুটো স্তরের কথা দেখা যাচ্ছে, যে বাল্মীকি রামায়ণের কাহিনী কবে সৃষ্টি হয়েছে, কতগুলো তথ্য যদি আমরা বিচার করে দেখি। যে আমরা জানি বাল্মীকি রামায়ণে কোশল রাজ্যের কথা আছে। বাল্মীকি রামায়ণে কোশলের রাজধানী হচ্ছে অযোধ্যা। কারণ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ যখন গৌতম বুদ্ধ এবং মহাবীর জীবিত ছিলেন, বৌদ্ধ জৈন পরম্পরার থেকে জানা যায়, সেই সময়ে কোশল রাজ্যের রাজধানী ছিল শ্রাবস্তী। অযোধ্যা কিন্তু শ্রাবস্তীর থেকে প্রাচীনতর সেটেলমেন্ট, প্রত্নতত্ত্ব থেকে বোঝা যায়। তাহলে অযোধ্যা যখন কোশলের রাজধানী ছিল সেটা আর একটু আগে। একইভাবে রামের বিবাহ হচ্ছে সীতার সাথে। সীতা মিথিলার রাজকন্যা, মিথিলা হচ্ছে বিদেহ রাজ্যের রাজধানী, এবং সীতার বাবার নাম বলা হচ্ছে জনক। উপনিষদ এবং পরবর্তী বৈদিক সাহিত্য থেকে আমরা দেখতে পাই যে পরবর্তী বৈদিক যুগের শেষ দিকে বিদেহে যারা রাজত্ব করতেন তাদের পারিবারিক উপাধি ছিল জনক। তাই বাল্মীকি রামায়ণের কাহিনী যখন রচিত হচ্ছে, কবি কিন্তু জানেন যে বিদেহর রাজাদের উপাধি হচ্ছে জনক। কিন্তু খ্রিস্টপূর্ব 6ষ্ঠ-5ম শতকে বুদ্ধ এবং মহাবীরের সময় বিদেহ রাজ্যে আর রাজতন্ত্র ছিল না। একটা গণসংঘ, গণরাজ্য বজ্জি বলে, তার অংশ হয়ে গিয়েছিল বিদেহ। তখন আর জনকরা রাজত্ব করতেন। এবং বাল্মীকি রামায়ণের প্রথম দিকের ঘটনাগুলো সবই ঘটছে অযোধ্যা বিদেহ অঞ্চলে। অন্য প্রাচীন রামকথায় এই কোশল বিদেহর বদলে কাশী রাজ্যের কথা পাওয়া যায়,
যেমন বৌদ্ধ রামকথা দশরথ জাতকে রাম হচ্ছেন বারাণসীর রাজপুত্র। তো তাহলে কাশী, কোশল, বিদেহ এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল পরবর্তী বৈদিক যুগের শেষ দিকে, মোটামুটি খ্রিস্টপূর্ব 8ম থেকে 6ষ্ঠ শতকের মাঝামাঝি সময়। এই সময়টা সম্ভবত বাল্মীকি রামায়ণের উত্থানের প্রেক্ষিত। আরো কিছু ভৌগোলিক তথ্য আছে যেগুলো এটা ইন্ডিকেট করে। এমনকি বাল্মীকি রামায়ণ যে মূল কাহিনী যখন রচিত হয়েছে সেটা পৌরাণিক ধর্মের উত্থানের অনেক আগে। যদি আমরা বাল্মীকি রামায়ণের ধর্মীয় তথ্য বিশ্লেষণ করি তাহলেই দেখতে পাবো গোটা বাল্মীকি রামায়ণে কোনো মন্দিরের উল্লেখ নেই, গোটা বাল্মীকি রামায়ণে কোনো মূর্তি পুজোর উল্লেখ। অতএব হঠাৎ করে উত্তরকাণ্ডে এবং বালকাণ্ডের কিছু কিছু অংশে রামের যে বিষ্ণুতে পরিণত হওয়া, যেটা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর আগে হতে পারে না, বরঞ্চ অন্যান্য প্রমাণ দেখাবে কিছুটা পরে, সেটা কিন্তু বাল্মীকি রামায়ণের একটা পরবর্তী স্তর। অতএব বাল্মীকি রামায়ণের দুটো স্তর আছে। একটা স্তরে প্রথম প্রাচীনতর স্তর, যেটাকে কোর টেক্সট বলা হয়, অযোধ্যাকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড পর্যন্ত কাহিনী তার অন্তর্গত, এবং বালকাণ্ডের কিছু অংশও তার অন্তর্গত। যেমন এই যে ভৌগোলিক তথ্যগুলো বললাম, এর অনেক তথ্যই বালকাণ্ড থেকে পাওয়া, গোটা বালকাণ্ড পরে রচিত নয়। বালকাণ্ডে রাম জন্মাচ্ছেন, রাম সীতার বিয়ে হচ্ছেন, এগুলো বাদ দিয়ে রামকথা কখনো ছিল এটা ভাবা যায়। কিন্তু বালকাণ্ডে বেশ কিছু পৌরাণিক অংশ আছে, বৈষ্ণবায়িত অংশ আছে, যে অংশগুলো কিন্তু তুলনামূলকভাবে পরবর্তীকালের। এবং উত্তরকাণ্ডের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, উত্তরকাণ্ডের মূল কাহিনীটা সম্ভবত পুরোটাই পরবর্তীকালে রচিত, কিন্তু উত্তরকাণ্ডের অল্প কিছু অংশ থাকতে পারে যেগুলো হয়তো আগে যুদ্ধকাণ্ডের অংশ ছিল, যেমন রাক্ষসদের নিয়ে বেশ কিছু কাহিনী আছে। কিন্তু মোটামুটি ভাবে যে উত্তরকাণ্ড আমরা দেখি সেটা বাল্মীকি রামায়ণে পরবর্তীকালে সংযোজিত হয়েছে বলেই মনে হয়। তবে এটার থেকে একটা জিনিসে অনেকে জাম্প করে যান, যে তাহলে কি উত্তরকাণ্ড বালকাণ্ড রামায়ণে প্রক্ষিপ্ত? এটাকে প্রক্ষিপ্ত বলা যায়, কারণ এই যে সংযোজন যেটা বললাম, যে বাল্মীকি রামায়ণ একদিনে রচিত হয়নি, বহু স্তরে চারণ কবিদের মৌখিক পরম্পরায় রচিত হয়েছে। প্রথম যে চারণ কবি এর একটা কাহিনী কাঠামো দিয়েছেন, অর্থাৎ বাল্মীকি, তার সেই মূল কাহিনী কাঠামো যেটা হয়তো খ্রিস্টপূর্ব 7ম 6ষ্ঠ শতকে রচিত, তাতে আমরা ধরে নিতে পারি যে উত্তরকাণ্ড ছিল না এবং বালকাণ্ডের অনেকটাই ছিল না। কিন্তু বাল্মীকি রামায়ণ যখন লিখিত রূপ পেল, যে বাল্মীকি রামায়ণের সঙ্গে আমরা পরিচিত, সেটা কিন্তু অনেক পরের ব্যাপার। সেই জন্য প্রায় খ্রিস্টপূর্ব 7ম 6ষ্ঠ শতক থেকে শুরু করে খ্রিস্টীয় 3য় 4র্থ শতক পর্যন্ত একটা দীর্ঘ সময়কে বাল্মীকি রামায়ণের রচনাকাল মনে করা। বাল্মীকি রামায়ণের শুরুতে উত্তরকাণ্ড না থাকতে পারে, বালকাণ্ডের বৈষ্ণবায়িত অংশগুলো না থাকতে পারে, কিন্তু বাল্মীকি রামায়ণ যখন তার ফাইনাল শেপ পেল, যার যে লিখিত বাল্মীকি রামায়ণকে ভিত্তি করে বিভিন্ন পুঁথিগুলো বাল্মীকি রামায়ণের যেগুলো পাওয়া যায় সেগুলো রচিত হয়েছে, তখন কিন্তু বাল্মীকি রামায়ণে বালকাণ্ড উত্তরকাণ্ড সবই আছে। এই কারণে প্রক্ষেপ কথাটা ব্যবহার করা ঠিক নয় উত্তরকাণ্ড বা বালকাণ্ডের অংশগুলোর জন্য। বলা যেতে পারে বাল্মীকি রামায়ণে একটা আর্লি লেয়ার আছে, একটা লেট লেয়ার আছে, প্রাচীন অংশ আছে, পরবর্তীকালে রচিত অংশ আছে। এবং যদি আমরা প্রাচীন কোর টেক্সটের কবিকে বাল্মীকি বলি, তাহলে পরবর্তী অংশের কবি বা কবিরা অন্য কেউ, এই কথাটা আমরা বলতে পারি। তাই উত্তরকাণ্ডের কবিকে আমি উত্তরকাণ্ডের কবি বলেই উল্লেখ করব, আর বাল্মীকিকে বাল্মীকি বলে উল্লেখ করব। এখন বিষয়টা হচ্ছে যে কি করে আমরা এই জিনিসগুলো আলাদা করব, সেই জায়গায় যাওয়ার আগে বলছিলাম প্রাচীন রামকথা পরম্পরা। তো বাল্মীকি রামায়ণ একটা প্রাচীন রামকথা পরম্পরা। বালকাণ্ডের শুরুতে প্রথম 4টে স্বর্গে বাল্মীকি রামায়ণ নিজেকে ইন্ট্রোডিউস করেছে। কিভাবে ইন্ট্রোডিউস করছে? এইখানে আমরা পাচ্ছি কবি বাল্মীকির পরিচয় প্রথম স্বর্গের প্রথম শ্লোকে দেয়া হচ্ছে, তপস্বাধ্যায় নিরতং তপস্বিং বাগবিদংবর। অর্থাৎ বাল্মীকি একজন মানুষ যিনি নিজের তপস্যা এবং পড়াশুনো স্বাধ্যায় এই দুটো জিনিসে ব্যস্ত থাকেন। তিনি একজন তপস্বী এবং তার একটা পরিচয় হচ্ছে বাগবিদ, বাক অর্থাৎ কথা, ওয়ার্ডস, যার বাক চাতুর্য আছে। তিনি যে একজন কবি হবেন তার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটেড হচ্ছে যে ওয়ার্ডের উপর তার দখল আছে।
সেই নারদের সঙ্গে, সেই বাল্মীকির সঙ্গে কথোপকথন হচ্ছে নারদের। নারদ একজন ঋষি যার কথা বারবার পৌরাণিক সাহিত্যে আসে একটা মোটিভ হিসাবে, যে নারদ একজন ভূপর্যটকদের প্রতীক, যিনি সব জায়গায় গেছেন, সবকিছু দেখেছেন। তাকে কি প্রশ্ন করছেন বাল্মীকি? প্রশ্ন করছেন এমন একজন মানুষের কথা বলো যার মধ্যে বিভিন্ন গুণ আছে, 16টা গুণের একটা তালিকা দিচ্ছেন, যে গুণবান কষ্ট বীর্যবান ধর্মজ্ঞশ্চ কৃতজ্ঞশ্চ সত্যবাক্য দৃঢ়ব্রত, এরকম অনেকগুলো গুণের তালিকা দিয়ে বলছেন এই সমস্ত গুণ আছে এমন একজন মানুষের কথা বলেন। তবে এই যে গুণের তালিকার কথা বলা হচ্ছে, নারদ শুনে বলছেন যে এতগুলো গুণ একজন মানুষের মধ্যে, এত গুণ তো একজন দেবতার মধ্যেও দেখা যায়। তবে একজনের কথা শোনা যায়, ইক্ষ্বাকু বংশে জন্মেছিলেন, তার নাম রাম। ইক্ষ্বাকু বংশ প্রভাব রাম নাম জনৈশ্রুত। খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ এখানে, জনৈশ্রুত। জন অর্থাৎ জনগণ, লোকের মধ্যে শোনা যায়, জনশ্রুতি রয়েছে রাম নামের একজনের কথা। ক্লিয়ার ইন্ডিকেশন বাল্মীকি রামের নাম শোনেননি, কিন্তু জনগণের মধ্যে রামের কথা প্রচলিত আছে, মানে রাম অনেক আগের মানুষ। বাল্মীকি জিজ্ঞেস করছেন রামের কাহিনী। নারদ ছোট করে রামের কাহিনী বাল্মীকিকে বলছে। বাল্মীকি শুনে নিলেন রামের কাহিনী। এরপরের একটা ঘটনা বলা হচ্ছে, তমসা নদীতে বাল্মীকি স্নান করতে গেছেন এবং স্নান করতে গিয়ে তিনি একজোড়া পাখিকে দেখছেন, মিলনরত ক্রৌঞ্চী সারস্বী। একজন নিষাদ ব্যাধ তাদের মধ্যে একটিকে হত্যা করছেন, পুরুষ পাখিটির মৃত্যু হচ্ছে এবং স্ত্রী পাখিটি কাঁদছে চিৎকার করে। এই যে ক্রন্দন, এটা বাল্মীকিকে খুব কষ্ট দিচ্ছে এবং তিনি অভিশাপ দিচ্ছেন নিষাদকে, মা নিষাদ প্রতিষ্ঠান তমগম সরস্বতী সমা যদ ক্রৌঞ্চ মিথুনাদ একম অবধি কামমোহিতম। যে এই কামমোহিত ক্রৌঞ্চ মিথুনের একটিকে যেহেতু তুমি বধ করলে, তোমার কাছে স্বীকার করা তুমি দুটিকেই বধ করতে পারতে, অথবা তাদের মিলন সমাপ্ত হওয়ার জন্য অপেক্ষা করতে পারতে, কোনোটাই না করে মিলনরত ক্রৌঞ্চ মিথুনের একটিকে যে তুমি হত্যা করলে, এই জন্য মা নিষাদ প্রতিষ্ঠান। এখানে দুটো মানে হতে পারে এটা, যে তুমি বেশি দিন বাঁচবে না একদম লিটারাল মানে, অথবা জীবনে তোমার কোনো প্রতিষ্ঠা হবে না। যাই হোক, আমি শ্লোকের অর্থের বেশি বিশ্লেষণে যাচ্ছি না। বাল্মীকি যে অভিশাপ দিলেন নিষাদকে, বলা হচ্ছে যে সেটি একটি ছন্দবদ্ধ ভাবে, অনুষ্টুপ বলে একটি ছন্দে এই অভিশাপ বাণী উচ্চারিত, যেটা তন্ত্রী লয় সমন্বিতম, বাদ্যযন্ত্র সহকারে পরিবেশন করার উপযুক্ত। অর্থাৎ বাল্মীকির যে কষ্ট সেটা উচ্চারিত হলো ছন্দবদ্ধ ভাবে। বাল্মীকি বুঝতে পারলেন যে তার মধ্যে কবি প্রতিভা আছে, তিনি ছন্দবদ্ধ পদ রচনা করতে পারেন। এই কবি প্রতিভা নিয়ে বাল্মীকি এখন কি করবে? এই সময় আর একটা ডেভেলপমেন্ট গল্পে যে দেখা যাচ্ছে, ব্রহ্মা আবির্ভূত হয়ে বাল্মীকিকে বলছেন যে রামের কাহিনী তুমি নারদের থেকে শুনেছিলে সেটা তুমি রচনা করো, এটা অমর হয়ে থাকবে, যতদিন পৃথিবীতে সমুদ্র পাহাড় ইত্যাদি থাকবে ততদিন তোমার রামায়ণ থাকবে। আবার বাল্মীকি কি রচনা করলেন তার একটা বিস্তারিত বিবরণ আছে। তাহলে বাল্মীকি রামায়ণের শুরুতে দুবার বাল্মীকি রামায়ণের কন্টেন্ট লিস্ট দেয়া আছে, কোনো বইয়ের শুরুতে দুবার কন্টেন্ট লিস্ট দেয়া থাকে না। এখানে কেন আছে? একবার দিলেই তো যথেষ্ট। এইখানে মনে করা হচ্ছে যে এই যে বালকাণ্ডের একটা রিফ্যাশনিং হয়েছে, কোনো একটা লিস্ট পরে ঢুকেছে। কোনটা পরে ঢুকেছে এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায়, কারণ একটা লিস্ট নারদের থেকে বাল্মীকি শুনছেন, আর একটা ব্রহ্মার সঙ্গে বাল্মীকি দেখা হওয়ার ফলশ্রুতিতে তৈরি হচ্ছে। এবং ব্রহ্মা একজন পৌরাণিক দেবতা, ব্রহ্মা বৈদিক যুগের দেবতা নন। বৈদিক যুগে প্রজাপতি বলে একজন দেবতা আছেন, কিন্তু ব্রহ্মার চরিত্র কিন্তু পৌরাণিক যুগে তৈরি হয়েছে। এবার দ্বিতীয় লিস্টটা অবশ্যই পরে, এবং ইন্টারেস্টিংলি প্রথম লিস্টটায় শুধু অযোধ্যাকাণ্ড থেকে যুদ্ধকাণ্ডের কাহিনী আছে, দ্বিতীয় তালিকায় উত্তরকাণ্ডের কাহিনীও ঢুকে যাচ্ছে। এইখানে একটা মুশকিল আছে, উত্তরকাণ্ডের কাহিনীর একজন অন্যতম প্রধান চরিত্র হচ্ছেন বাল্মীকি নিজে, কিন্তু প্রথম স্বর্গের বিবরণে আমরা দেখছিলাম যে বাল্মীকি রামের কাহিনী জানতেনই না,
তাহলে বাল্মীকি কি করে ব্যক্তিগতভাবে রামের পরিচিত হতে পারে? নারদের থেকে তিনি রামের কাহিনী শুনছেন, দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। বোঝাই যাচ্ছে পরের লিস্টটা উত্তরকাণ্ড রচিত হওয়ার পর রেট্রোস্পেক্টিভলি তৈরি করা হয়েছে উত্তরকাণ্ডকে ঢোকানো। এখানে আরেকটা প্রবলেম, যে বাল্মীকি আর রামের যদি পরিচয় থাকে তাহলে রামের জীবনের শেষ অংশের ঘটনাগুলো তখনও ঘটেনি। তাই উত্তরকাণ্ড কিন্তু বলছে, এবং বালকাণ্ডের এই জায়গাটা অর্থাৎ ব্রহ্মার বিবরণের পর যে রামায়ণের সংক্ষিপ্ত বিবরণ সেটা বলছে বাল্মীকি রামের কন্টেম্পোরারি, এবং রামের জীবনের শেষ পর্বে কি হবে সেটা আগে বাল্মীকি রচনা করে দিচ্ছেন, পরে সেইভাবে ব্যাপারটা ঘটছে। আর প্রথম স্বর্গের বিবরণ যদি আমরা দেখি তাহলে রাম আগের মানুষ, যার মধ্যে অনেক গুণ ছিল, যার কথা লোকের মুখে মুখে ফেরে, সেই কাহিনী কিন্তু বাল্মীকি শুনেছেন নারদের থেকে। বাল্মীকি সেটা রচনা করছেন। কেন রচনা করছেন? কারণ তার কবি প্রতিভা জন্মেছে। কেন জন্মেছে? শোকের থেকে। যে বাল্মীকি তার যে শোক ক্রৌঞ্চ মিথুনের একটির মৃত্যুতে, সেইটা স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়েছে ছন্দবদ্ধ ভঙ্গিতে, এবং সেই ছন্দবদ্ধ কাব্য বাল্মীকি রচনা করে শেখাচ্ছেন তার শিষ্যদের, যে শিষ্যদেরকে বলা হচ্ছে কুশীলবৌ। কথাটা দুটো মানে হয়। কুশীলব বললাম চারণ কবিদের একটা প্রাচীন গোষ্ঠী। কুশীলবৌ সংস্কৃতে একবচন বহুবচন ছাড়াও দ্বিবচন হয়। কুশীলবৌ একটা দ্বিবচন শব্দ। তো কুশীলবৌ কথাটার মানে দুজন কুশীলব হতে পারে, অথবা কুশ এবং লব নামে দুজন ব্যক্তি হতে পারে, যারা এই রামায়ণের পরবর্তী অংশে রামের দুই সন্তান, বাল্মীকির শিষ্য। যাই হোক, কিন্তু এই শিষ্যদের বাল্মীকি যে রামকথা শেখাচ্ছেন মুখে মুখেই শেখাচ্ছেন। তারা মুখে মুখে গেয়ে গেয়ে, বলা হচ্ছে পথে ঘাটে বাজারে গেয়ে গেয়ে এটা পরিবেশন করছেন, এবং অবশেষে আমরা দেখব রামের নিজের অশ্বমেধ যজ্ঞে লব এবং কুশ রামকথা পরিবেশন করছেন। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড বাল্মীকি রামায়ণ। তাহলে এই ব্যাকগ্রাউন্ডে আমরা বুঝতে পারছি এটারও একটা রিফ্যাশনিং হয়েছে, পরবর্তী অংশ ঢুকে গেছে। কিন্তু সেটা বাদ দিলে যে তথ্যগুলো আমরা পাই খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর তথ্য, রামকথা পরম্পরা কিন্তু বাল্মীকি রামায়ণের থেকেও পুরনো। রামের কাহিনী আগের থেকেই প্রচলিত ছিল। বাল্মীকিও সেই কাহিনী আরেকজনের মুখ থেকে শুনেছেন, দিয়ে তাকে একটা কাব্যরূপ দিয়েছেন। এটা বাল্মীকি রামায়ণ বলছে। দ্বিতীয়ত বলছে বাল্মীকি রামায়ণ একটা কাব্য। কেন কাব্য? কারণ বাল্মীকি রামায়ণ কাব্য কাকে বলে সংস্কৃতে? বাক্যং রসাত্মকং কাব্য, অর্থাৎ রস সৃষ্টি যে বাক্যের উদ্দেশ্য সেটা কাব্য। বেদের অনেক অংশ কবিতায় রচিত, কিন্তু বেদ কাব্য নয়। তো বেদ ধর্মগ্রন্থ, তার উদ্দেশ্য আলাদা। কিন্তু যখন রসের ভাবের বহিঃপ্রকাশের জন্য কিছু রচিত হচ্ছে সেটা কাব্য। বাল্মীকির শোক উচ্চারিত হচ্ছে কবিতায়, তাই তাকে বলা হচ্ছে শ্লোক, সেইটা হচ্ছে কাব্য। তাহলে এই যে কাব্য, আমরা অনেক পরে জানি রোম্যান্টিক লিটারেচার ইংরাজি সাহিত্যে তার পুরোধা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতার সংজ্ঞা দিতে গিয়ে একই কথা বলছিলেন, স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, যেটা বাল্মীকির কাহিনীর মধ্যে দেখা যাচ্ছে। তো এই যে স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, বাল্মীকির শোকের বহিঃপ্রকাশ করছে শ্লোক। তাহলে এটা একটা কাব্য। তৃতীয়ত হচ্ছে এই কাব্য ওরালি ট্রান্সমিটেড হয়েছিল। কাদের মাধ্যমে? কুশীলবদের মাধ্যমে। চতুর্থত হচ্ছে নারদ রাম সম্বন্ধে বলছেন দেবতাদের মধ্যেও এত গুণ পাওয়া যায় না, কিন্তু একজন মানুষের মধ্যে ছিল। অর্থাৎ তখনও রামকে দেবতা হিসাবে দেখা হচ্ছে না, একজন আদর্শ মানুষ হিসাবে দেখা হচ্ছে। এইখান থেকেই আমরা অন্যান্য রামকথা পরম্পরার, প্রাচীন রামকথা পরম্পরার জায়গায় যেতে পারি। তার মানে কি? রামকথা পরম্পরা প্রচলিত ছিল, যেখান থেকে বাল্মীকি উপাদান নিয়েছেন, বাল্মীকি রামায়ণ রচনা করেছেন। আরো কোন কবি কি উপাদান নিয়ে প্রাচীন রামকথা রচনা করেছেন, যেটা বাল্মীকির ভার্সনের থেকে আলাদা করেছেন? এই যে রাম, তিনি ঐতিহাসিক চরিত্র হন বা না হন, আদর্শ মানুষ, এই ধারণাটা কিন্তু প্রাচীন ভারতে খুবই বলবৎ ছিল, যে কারণে বৌদ্ধ এবং জৈন পরম্পরাতেও রামের কাহিনী পাওয়া যায়। এবং বৌদ্ধ জৈন পরম্পরায় যে রামের কাহিনী, সেখানেও রাম আদর্শ মানুষ। কিন্তু অবশ্যই বৌদ্ধ পরম্পরার আদর্শ মানুষ মানে আদর্শ বৌদ্ধ, জৈন পরম্পরার আদর্শ মানুষ মানে আদর্শ জৈন। বৌদ্ধ রামকথা দশরথ জাত। এখন এই যে বলা হচ্ছে রামকথা একটা পুরনো কাজ, যার থেকে বৌদ্ধ, জৈন, বাল্মীকি এরা উপাদান নিয়েছেন। আরো একটা প্রাচীন রামকথা রয়েছে মহাভারতের মধ্যে। মহাভারতের মধ্যেও রামের কাহিনী বিবৃত হয়েছে, যার নাম রামোপাখ্যান। তো এই যে বিভিন্ন প্রাচীন রামকথা, ভাস বলে একজন নাট্যকার বাল্মীকি রামায়ণ ফাইনাল শেপ পাওয়ার আগে রামায়ণ
বা রামকথা নিয়ে দুটো নাটক রচনা করেছেন, প্রতিমা নাটকম এবং অভিষেক নাটকম। এই সমস্ত রামকথা, তাদের উপাদান যে রামকথা থেকে নিয়েছে, এটা একটা প্রচলিত লোককাহিনী। এটা আমরা বুঝতে পারি। যদি আমরা খুব সরলভাবে রামকথার কাহিনীটাকে ভাঙি, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে দক্ষিণ এশিয়ায় বহুল প্রচলিত একটা মোটিভ লোককথার বা রূপকথার। কি মোটিভ? সুয়োরানী দুয়োরানীর গল্প। এক রাজার দুই রানী, একজন রানীকে রাজা বেশি পছন্দ করেন অর্থাৎ সুয়োরানী। সুয়োরানীর চক্রান্তে দুয়োরানীর ছেলে তার বিশিষ্ট সঙ্গীদের সঙ্গে নিয়ে বনবাসে চলে যান। বনবাসে গিয়ে বিভিন্ন পাখিদের সাহায্যে একটা অজানা রাক্ষসপুরীতে পৌঁছে তিনি একজন বন্দিনী রাজকন্যাকে উদ্ধার করেন, রাক্ষসদের হত্যা করেন এবং ফিরে এসে রাজা হন। এই কাঠামো কিন্তু রামকথার কাহিনী কাঠামো। এই লোককথার কাঠামোকে অবলম্বন করে এবং তার সঙ্গে একটা দৃঢ় বিশ্বাস রাম হচ্ছেন আদর্শ মানুষ, অর্থাৎ প্রাচীন ভারতীয় পরম্পরায় রাম আদর্শ মানুষের প্রতীক। তাই এই রামকথাকে বিভিন্ন পরম্পরা বিভিন্ন ভাবে বলেছে। এই জিনিসটাকে রমিলা থাপার গুরুত্ব দিতে বলেছে যে রামকথার ঘটনাগুলো ঐতিহাসিক ঘটনা নয়, সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ বিবি লাল, যিনি মহাভারতের মূল অংশগুলোর সঙ্গে যে জায়গাগুলো জড়িত, সেই জায়গাগুলোয় কবে কুরু পাঞ্চাল রাজত্ব গড়ে উঠেছিল তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ জোগাড় করার চেষ্টা করেছিলেন 50-এর দশকে, অনেকটা সফলও হয়েছিলেন। একই বিবিলাল 70-এর দশকে রামায়ণ আর্কিওলজি গড়ে তোলার চেষ্টা করেন, কিন্তু রামায়ণের ঘটনার বা চরিত্রদের কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ বিবিলালের উৎখননে পাওয়া যায়নি। বরঞ্চ সেই উৎখননের ফলে অযোধ্যায় রামায়ণের ঐতিহাসিকতা প্রমাণ করে এমন কিছু পাওয়া যায়নি, কিন্তু অযোধ্যায় মসজিদের তলায় মন্দির আছে কিনা, যেটা মধ্যযুগের বিষয়, সেই নিয়ে একটা অন্য রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়ে যায়। যাই হোক, এখন এই প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়ার কথাও না, কারণ বললাম বাল্মীকি রামায়ণ নিজেই নিজেকে ঐতিহাসিক বিবরণ মনে করে না, একজন আদর্শ মানুষের কাহিনী মনে করে। অন্যান্য রামকথাও তাই মনে করে। যেমন মহাভারতে রামের কথা কেন বলা হয়েছে, রামোপাখ্যান কেন বলা হয়েছে? যে যুধিষ্ঠির কষ্ট পেয়ে বলছেন দ্রৌপদীর বারবার কষ্ট দেখে, এত কষ্ট কি কেউ পেয়েছে? তখন মার্কণ্ডেয় মুনি যুধিষ্ঠিরকে রামের কাহিনী শোনাচ্ছেন, রাম সীতা কত কষ্ট পেয়েছে সেই কাহিনী। সবসময় অতীতের একটা দৃষ্টান্তমূলক কাহিনী হিসাবে রামকথা এসেছে, বৌদ্ধ পরম্পরাতেও তাই। জাতকের কাহিনীর মধ্যে দশরথ জাতক আছে, অর্থাৎ জাতকের কাহিনী হচ্ছে গৌতম বুদ্ধের পূর্ববর্তী জন্মগুলোর কাহিনী। তাহলে গৌতম বুদ্ধ রাম হিসাবেও জন্মেছিলেন, জাতক এটা বলছে। বৌদ্ধ ধর্মের উপযোগী করে বলছে, বৌদ্ধ ধর্মে অহিংসা একটা বড় জিনিস, তাই রাম রাবণ বধ করেন না জাতকের কাহিনীতে। যদিও অন্য কিছু জাতকের কাহিনী আছে যাতে রামায়ণের ছায়া আছে বলে অনেকে মনে করেন, যেখানে রাক্ষস না হলেও একজন নাগ, যিনি একজন রাজকন্যাকে হরণ করছেন, তাকে বধের কাহিনী আছে, এরকম কথা কেউ কেউ বলেছেন। কিন্তু দশরথ জাতকের কাহিনী শুধু ওই দুই রানীর গল্প, অর্থাৎ রাজা দশরথ, বারাণসীর রাজা, এখানে তার দুই রানী, ছোট রানীর ষড়যন্ত্রে বড় রানীর 3 ছেলে মেয়ে, রাম পণ্ডিত, লক্ষণ পণ্ডিত এবং সীতা, এরা বনবাসে যায় 12 বছরের জন্য। 9 বছর বা 10 বছরের মাথায় দশরথের মৃত্যু হয়, তখন ছোট রানীর ছেলে ভরতকে রাজা করা হয়, কিন্তু ভরত রামকে ফিরিয়ে আনতে চান। রাম বলেন তার বনবাসের মেয়াদ পেরোলে তিনি তবেই ফিরবেন। গল্প অন্যদিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে পিতৃশোকের লক্ষণ, সীতা এবং ভরত মুহ্যমান, কিন্তু রাম অবিচলিত। কেন রাম অবিচলিত? কারণ রাম একজন বোধিসত্ত্ব, তো যিনি জরা ব্যাধি মৃত্যু এগুলোতে বিচলিত হন না। এইভাবে দশরথ জাতক তার কাহিনীকে তুলে ধরে। ইন্টারেস্টিংলি দশরথ জাতকে রাম সীতা ভাই বোন এবং তাদের বিবাহ হচ্ছে, এই নিয়ে বহু বিতর্ক হয়েছে যে কেন এরকম একটা জিনিস দেখানো হচ্ছে। বৌদ্ধদের মধ্যে কি ভাই বোনের বিবাহ প্রচলিত ছিল? তা কিন্তু ছিল। তাহলে কি এটা রামের কাহিনীকে বিকৃত করার জন্য করা হচ্ছে? কিন্তু রামকে তো বুদ্ধের পূর্বজন্ম বলা হচ্ছে, তাহলে তাকে অপমান করে বা বিকৃত করে বৌদ্ধদের কি লাভ? আসলে ব্যাপারটা অতটা সরল। এই ভাই বোনের বিবাহের কাহিনী বৌদ্ধদের উৎপত্তির কাহিনীতে দেখা যায়। যেমন শাক্য বংশ, যে বংশে বুদ্ধের জন্ম, সেই বংশের যে উৎপত্তির কাহিনী, সেখানেও ভাই বোনের বিবাহের কথা বলা হয়। কেন বলা হয়? এই জন্য নয় যে ভাই বোনের বিবাহ তখন প্রচলিত ছিল। আসলে যখন উৎপত্তির কাহিনী, অরিজিন স্টোরি বলা হচ্ছে, বহু পরম্পরাতেই অরিজিন স্টোরিতে তো এক জোড়া মানব মানবীকে একসাথে সৃষ্টি করা হয়, যাদের সন্তান পৃথিবীর বাকি মানুষের। আমাদের মনে রাখা উচিত, বুদ্ধ যে জায়গা থেকে এসেছিলেন শাক্যরা, তারা রাজতন্ত্র নয়, তারা একটা গণসংঘ।
গণসংঘের ঐক্য ধরে রাখার একটা বড় ব্যাপার ছিল রক্তের সম্পর্কের ধারণা, যে সেই গণসংঘের সব সদস্য রক্তের সম্পর্কে সম্পর্কিত। তাদের অরিজিন যদি একই পরিবার থেকে হয়, যে অন্য পরিবারের সঙ্গেও রক্ত সংমিশ্রণ ঘটে, এটা এক ধরনের অরিজিন স্টোরি। এখন শাক্যরা মনে করতো তারা ইক্ষ্বাকু বংশের শাখা, যে ইক্ষ্বাকু বংশে রামেরও জন্ম, তাই রামের গল্পে, ইক্ষ্বাকু বংশের গল্পে ভাই বোনের বিবাহের কথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ডেফিনেটলি তার মানে এটা দেখায় যে দশরথ জাতকের কাহিনীর যে প্রেক্ষিত, সেটা বাল্মীকি রামায়ণের প্রেক্ষিতের থেকে একটু পুরনো। তখনও একটা ট্রাইবাল অরিজিন স্টোরির প্রভাব রামকথার উপর আছে। বাল্মীকি রামায়ণে কিন্তু ওই পরবর্তী বৈদিক যুগের শেষ দিকে যখন জনপদ গড়ে উঠছে, বড় রাষ্ট্র গড়ে উঠছে, অযোধ্যায় দশরথ, মিথিলায় জনক রাজত্ব করছেন, তাদের একটা উন্নত রাষ্ট্র ব্যবস্থা আছে, সেই প্রেক্ষিত তুলে ধরা হচ্ছে। আর জৈনদের রামকথা বিমল সুরি পৌমচরিয়ম প্রথম রচনা করেন, পরে আরো জৈন রামকথা রচিত হয়, সেটা আরেকটু পরে। কেন পরে বোঝা যায় যে বিমল সুরি বাল্মীকির নাম করেন না কোথাও, কিন্তু বিমল সুরি বলেন রাম তো একজন আদর্শ মানুষ, কিন্তু রামের আসল কাহিনী হারিয়ে গেছে। কেন? একজন মূর্খ কুকবির জন্য। মূর্খ কুকবির নাম করেন না বিমল সুরি, কিন্তু বোঝা যায় তিনি বাল্মীকি পড়ে বাল্মীকির কথা বলছেন, কারণ বিমল সুরি বলেন মূর্খ কুকবি না হলে কে বলবে যে একটা লোকের 10টা মাথা, কে বলবে যে বানরেরা রাবণকে যুদ্ধে হারাতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা রকম জিনিস। এই ব্যাপারটা কেন বিমল সুরির এই প্রতিক্রিয়া? কারণ এবার যদি আমরা বাল্মীকি রামায়ণের দিকে নজর দিই, তাহলে আমরা দেখতে পাবো যে বাল্মীকি রামায়ণে কি হচ্ছে। এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাল্মীকি রামায়ণের সেভাবে পাওয়া গেল, কাহিনীটা কল্পিত হলেও কোশল বিদেহ এই জায়গাগুলো তো ছিল, এই জায়গাগুলোয় জনপদ গড়ে উঠেছিল, তার একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, যেটা আমরা বললাম যে খ্রিস্টপূর্ব 7ম 6ষ্ঠ শতক। কিন্তু যে জিনিসের নিদর্শন পাওয়া যাবে না, সেটা হচ্ছে রামায়ণের পরবর্তী ঘটনাগুলো যেখানে ঘটছে, কিষ্কিন্ধা বা লঙ্কা। কিষ্কিন্ধা অরণ্যের মধ্যে একটা গুহার মধ্যে একটা রাজ্য, লঙ্কা একটা সমুদ্রের মধ্যে রাক্ষস। অবশ্যই এগুলো কল্প রাজ্য। আমাদের একটা প্রচলিত ধারণা মাথায় ঢুকে গেছে লঙ্কা মানে শ্রীলঙ্কা, কারণ ওই সেতু বন্ধের একটা বিবরণ আছে। বাল্মীকি রামায়ণের জিওগ্রাফি তা বলে না। বাল্মীকি রামায়ণের জিওগ্রাফি কিছুই বলে না, কারণ বোঝা যায় যে কবি বাল্মীকি রামায়ণ রচনা করছেন তিনি উত্তর ভারতের ভূগোলের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত। যত রাম দক্ষিণে গেছেন, ভূগোল এবং বিবরণ তত কল্পিত হয়ে যাচ্ছে। যে রাক্ষসেরা, অনেকেই বলছেন অরণ্যবাসী সম্প্রদায়গুলোর রিফ্লেকশন। তো এই অরণ্যবাসী সম্প্রদায়দের সঙ্গে বাল্মীকি কিন্তু ততটা ভালোভাবে জানেন না। এইটুকু জানেন যে তারা মাতৃতান্ত্রিক, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এরা মায়ের পরিচয়ে রাক্ষস, বাবার পরিচয়ে পরিচিত হলে ব্রাহ্মণ হতেন। যাই হোক, এরা মূলত মাতৃতান্ত্রিক, এরা অরণ্যবাসী, এদের মধ্যে মাংস ভোজনের প্রচলন আছে, এদের মধ্যে যৌন নিয়মকানুন অনেক শিথিল, শুধু রাক্ষসদের নয় বানরদেরও, ইত্যাদি। অর্থাৎ অযোধ্যা মিথিলার সেটেলড সোসাইটি, কৃষি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যেখানে ধর্মের অনুশাসন প্রতিষ্ঠিত, যে ধর্মের প্রতিভূ হচ্ছেন রাম বাল্মীকি রামায়ণ, সামাজিক নিয়ম কানুন ব্রাহ্মণ্য ধর্মে, তার ঠিক বিপরীত অপর, সেলফ অ্যান্ড আদার আমরা বলি, সেই অপর হচ্ছে অরণ্যের রাজ্য। কিন্তু সেই রাজ্য ঠিক কোথায় বাল্মীকি জানেন। রাবণের রাজ্য যারা খুঁজতে যায়, তারা বিন্ধ্য পর্বত অতিক্রম করেই সমুদ্রের পাড়ে এসে পড়ে এবং সমুদ্র পেরিয়ে লঙ্কায় যায়। আমরা জানি বিন্ধ্য পেরোলেই সমুদ্র পড়ে না, এটা একটা কল্পিত জায়গা, এবং সেটা রামকথার অনেক কবিরা জানতেন। আমরা বাঙালিরা কৃত্তিবাসের রামায়ণের সঙ্গে পরিচিত। আমরা দেখতে পাবো যে কৃত্তিবাস যখন মধ্যযুগে লিখছেন, কৃত্তিবাসের রামায়ণে সুমিত্রা হচ্ছেন সিংহলের রাজকন্যা, দশরথের অন্যতম স্ত্রী, যার সন্তান লক্ষণ। তাহলে সিংহল এবং লঙ্কা কিন্তু এক নয়, কৃত্তিবাস জানে। আবার অনেক রামকথায় সিংহল এবং লঙ্কা এক, কিন্তু বাল্মীকি রামায়ণে অন্ততপক্ষে সেটা নয়। তো বাল্মীকি রামায়ণে রাক্ষস বানরেরা যেখানে ঘোরাফেরা করেন, কোনো নির্দিষ্ট জায়গা নয়, কিন্তু ওই বিন্ধ্য সংলগ্ন অরণ্য অঞ্চল, দাক্ষিণাত্যের অরণ্য। এই দাক্ষিণাত্যের অরণ্য যখন খ্রিস্টপূর্ব 7ম 6ষ্ঠ শতকে বাল্মীকি রামায়ণ প্রথম রচিত হচ্ছে, এটা তো অরণ্যবাসীদের জায়গা, সেটেল সোসাইটির তারা অপর, ঠিক আছে। কিন্তু মৌর্য পরবর্তী যুগে যখন বিমল সুরি রচনা করছে, ততদিনে এই জায়গাগুলোতেও রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়েছে। শুধু রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়েছে তা নয়, এরা অনেকে জৈন ধর্মের পৃষ্ঠপোষক।
যেমন কলিঙ্গ দাক্ষিণাত্যের একটা গুরুত্বপূর্ণ রাজ্য, বর্তমান উড়িষ্যা, তার প্রথম স্বাধীন রাজা খারবেল। আমরা জানি কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল অশোকের সময়। মৌর্য সাম্রাজ্যের পতনের পর খারবেল এখানের ইন্ডিপেন্ডেন্ট রাজা হিসাবে উঠে আসছেন। খারবেলের হাতিগুম্ফা লেখতে তার রাজত্বের বিবরণ পাওয়া যাচ্ছে। সেখানে খারবেল নিজের পরিচয় দিচ্ছেন মহামেঘবাহন বংশীয়, এবং তারই সঙ্গে খারবেল কিন্তু নিজেকে একজন ডিভাউট জৈন বলে তুলে ধরছেন। তাহলে দাক্ষিণাত্যের রাজারা জৈন ধর্মের পৃষ্ঠপোষক। তাদেরকে ওই রাক্ষস বানর কল্পিত প্রাণী বাল্মীকি যেভাবে দেখিয়েছেন সেটা জৈনদের পক্ষে দেখানো সম্ভব নয়। তাই বিমল সুরি কিন্তু বাল্মীকিকে মূর্খ কুকবি বলছেন, দিয়ে বলছেন ওই খারবেলের যে বংশ মহামেঘবাহন বংশ, বলছেন এটাও ইক্ষ্বাকু বংশের মতোই একটা গুরুত্বপূর্ণ রাজবংশ। সেই বংশে বানর রাক্ষসরা জন্মেছেন, তারা কোনো সুপার ন্যাচারাল প্রাণী নয়। রাম রাবণের যুদ্ধ দুজন শক্তিশালী রাজার যুদ্ধ। এইরকম শক্তিশালী রাজাদের যুদ্ধ হয় আধিপত্যের জন্য। জৈন পরম্পরা তাকে বলে বাসুদেব এবং প্রতিবাসুদেবের যুদ্ধ, যে যুদ্ধে বাসুদেব প্রতিবাসুদেবকে হত্যা করেন এবং একাধিপত্য প্রতিষ্ঠা করেন। কিন্তু হত্যা করা তো জৈন ধর্মে পাপ, জৈনরা আরো তীব্র অহিংসায় বিশ্বাসী। রাম যদি আদর্শ মানুষ হন তিনি কাউকে হত্যা করতে পারেন। তাই জৈন পৌমচরীয়তে লক্ষণ হচ্ছেন বাসুদেব, লক্ষণ হত্যা করেন রাবণকে। রাম কিন্তু নিঃস্বাবান জৈন, তিনি কাউকে হত্যা করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাচীন রাম কথায় সবকটাতেই রাম আদর্শ মানুষ, কিন্তু তার চরিত্রায়ন কিন্তু আলাদা আলাদা। দশরথ জাতকে তিনি একজন স্থিত বোধিসত্ত্ব। বাল্মীকি রামায়ণে কি, এক্ষুনি সেটাই আসবো। জৈন রাম কথায় তিনি হচ্ছেন একজন আদর্শ জৈন। বাল্মীকি রামকে কিভাবে দেখিয়েছিলেন, যদি আমরা বাল্মীকি রামায়ণের মূল অংশ অর্থাৎ অযোধ্যাকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড এবং বালকাণ্ডের অংশ বিশেষ দেখি, আমরা দেখব বাল্মীকি রামায়ণ কিন্তু অন্য সবকিছুর পাশাপাশি একটা সুতীব্র প্রেমের কাহিনী। প্রেমের কাহিনী, প্রেমে মিলন এবং বিচ্ছেদের কাহিনী। এটা হওয়ারই কথা। কেন হওয়ার কথা? কারণ বাল্মীকি রামায়ণের ভূমিকায় তো কবি নিজেই সেটা তুলে ধরেছেন, ক্রৌঞ্চ মিথুনের কাহিনী। মিলনরত ক্রৌঞ্চ ক্রৌঞ্চির বিচ্ছেদ দেখে বাল্মীকির কষ্ট হয়েছিল, এটা তো তার কাব্যের ব্যাকগ্রাউন্ড। তাহলে একটা কাপলের মধ্যে অযাচিত বিচ্ছেদ, তার যন্ত্রণা, এবং অবশ্যই সেই যন্ত্রণার নিরাময়, কারণ বাল্মীকি এই যন্ত্রণা পছন্দ করেন, তিনি নিষাদকে অভিশাপ দিয়েছিলেন। তাহলে নিষাদের মতো যিনি একটি প্রেমিক যুগলের মধ্যে বিচ্ছেদ আনেন, রাম সীতার মধ্যে বিচ্ছেদ আনেন রাবণ, নিষাদকে বাল্মীকি অভিশাপ দিয়েছেন তিনি বাঁচবেন না বেশি দিন, রাবণের মৃত্যু হবে, রাম সীতার মিলন হবে। এটা তো বাল্মীকি রামায়ণের একটা রানিং থিম। আমরা যদি বাল্মীকি রামায়ণ পড়ি দেখব বাল্মীকি খুব যত্ন নিয়ে রাম সীতার কাহিনীকে, শুধু সীতা আমরা যেভাবে ভাবি যে একজন আদর্শ অনুগত স্ত্রী, খুব বাধ্য স্ত্রী, কথা বলে না, তুলসী দাসের সীতা, বাল্মীকির সীতা সেই সীতা নয়। বাল্মীকি রামায়ণে কিন্তু বারবার তুলে ধরা হচ্ছে রাম সীতার মধ্যে প্রবল গভীর প্রেম। তাদের বিয়ে প্রেমের বিয়ে নয়, রাম খরধনু ভঙ্গ করে, বা প্রাচীন অংশে বরুণের ধনুক বলা হয়েছে সেটাকে ভঙ্গ করে সীতাকে বিয়ে করছেন, ঠিক কথা। কিন্তু তার সঙ্গেই বাল্মীকি কিন্তু দুজনের প্রেমের কথা তুলে ধরছেন। কিরকম ভাবে প্রেমের কথা তুলে ধরছেন? বাল্মীকি রামায়ণ বলছেন যে হ্যাঁ, নিশ্চয়ই সীতারামের প্রিয়, কারণ সীতারামের বিবাহিত স্ত্রী, কিন্তু তার থেকেও সীতারামের আরো প্রিয় তার রূপগুণের জন্য। এবং সীতারামের যতটা প্রিয়, সীতার হৃদয়ে রামের জন্য প্রেম তারও দ্বিগুণ। রাম সীতার গভীর প্রেমের কথা বারবার তুলে ধরা হচ্ছে। প্রিয়া তু সীতারামস্ত দ্বারা পিতৃকৃতা ইতি গুণাৎ রূপগুণাচ্চাপি প্রীতির ভূয় ব্যবর্ধতে তস্যাশ্চ ভর্তা দ্বিগুণং হৃদয়ে পরিবর্ততে অন্তর্জাতমপি ব্যক্তমাখ্যাতির হৃদয়ংহৃদা। এবং বাল্মীকি রামায়ণের সীতার মধ্যে এই দাম্পত্য প্রেমের একটা প্রবল অ্যাসারশন আছে। কিরকম অ্যাসারশন না, বনবাসে যাওয়ার সময় রামের সঙ্গে সীতার তীব্র তর্ক হচ্ছে। রাম কিন্তু সীতাকে নিয়ে যেতে চাননি, রামের মা কৌশল্যাও রামের সাথে বনে যেতে চান। রাম তাকে অনেক উপদেশ দিয়ে নিরস্ত করেছে। সীতাকে যখন উপদেশ দিতে যাচ্ছেন সীতা তীব্রভাবে তার বিরোধিতা করছেন এবং সাংঘাতিক কথা বলছেন। আজকের দিনে যে ধরনের কথা বললে পারিবারিক বিবাদ ঘটে যাবে, সীতা বলছেন বাবা মা ভাই বোন বন্ধু কারোর সঙ্গে সম্পর্ক এত গুরুত্বপূর্ণ নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক যত গুরুত্বপূর্ণ, এবং আমি তোমার সঙ্গে যাবই।
রাম তখন বনবাসে বিপদের কথা বলছেন, সীতা যে স্টেটমেন্ট দিচ্ছেন সেটা একজন স্বামীর অনুগামী স্ত্রীর স্টেটমেন্ট নয়, একজন প্রেমিকার স্টেটমেন্ট। সীতা বলছেন যে বনে যদি কণ্টকাকীর্ণ পথ হয়, সেখান দিয়ে হেঁটে যাওয়া কষ্ট হয়, আমি তোমার আগে আগে হেঁটে যাব, যাতে তোমার পথের কাঁটা নরম হয়ে যায় এবং তুমি তার উপর দিয়ে যেতে পারো। সীতা কিন্তু রামকে তার রক্ষক হিসাবে দেখছেন না, কম্প্যানিয়ন হিসাবে দেখছেন। এবং বনবাসেও রাম সীতার সম্পর্কে দেখা যায় যে সীতা খুবই অ্যাসার্টিভ একজন চরিত্র। রাম যখন ঋষিদের অনুরোধে রাক্ষস বধ করছেন বনে বারবার, সীতা বলছেন আমরা বনবাস কাটাতে এসেছি, কেন তুমি অকারণ, রাক্ষসদের সঙ্গে তো তোমার কোনো শত্রুতা নেই, তুমি কেন অকারণ তাদের হত্যা করছো? বনবাসে এসে কি অস্ত্র ধারণ উচিত কাজ, এই প্রশ্ন কিন্তু সীতাই রামের জন্য করছে। আবার যখন রাম সীতা নেই, এবং বলেছি বাল্মীকি রামায়ণে কোনো লক্ষণ রেখার কাহিনী, রাবণ সীতাকে হরণ করতে আসছে, সেই বিপদের মধ্যে দাঁড়িয়েও সীতা বারবার তার প্রেমের কথা বলছেন এবং রামের প্রশংসা করছেন। একই অভিব্যক্তি আমরা রামের মধ্যে দেখি, যে সীতাকে হারিয়ে রাম একজন বিরোহী প্রেমিকের মতো দণ্ডক বনের প্রত্যেক লতা পাতা ঘাস পশু পাখির কাছে সীতার হোয়ার অ্যাবাউটস জানতে চাইছে। ভিন্ন ভিন্ন বর্ণনায় হনুমান সীতাকেও দেখেছেন যে সীতার রামের জন্য বিরহ, রামের বিরহেরও বর্ণনা দেয়া হচ্ছে। এটা একেবারেই কিন্তু একটা প্রেমে মিলন বিচ্ছেদের কাহিনী। এবং অবশেষে সেই বিচ্ছিন্ন কাপলের যখন মিলন ঘটছে, তখন রামের মধ্যে একটা বিকার দেখা যাচ্ছে। রাম সীতাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। রাম বলছেন রাবণের সঙ্গে তুমি এতদিন থেকেছো, আমি কি করে তোমাকে গ্রহণ করব? এবং সীতা আগুনে ঝাঁপ দিচ্ছেন, দেবতারা উঠে এসে রামকে তিরস্কার করছেন, অবশেষে রাম সীতার মিলন করছে। খেয়াল করার, এইখানে অগ্নি পরীক্ষার আগে রামের সীতার প্রতি যে বক্তব্য, বহু বিতর্কিত বক্তব্য, সেখানে কিন্তু এই বক্তব্যে রামের বক্তব্য যে ঠিক নয় সেটা বোঝাই যাচ্ছে, দেবতারা এসে রামকেই তিরস্কার করছেন। কিন্তু এই বক্তব্যে অনেকটাই রয়েছে এস্ট্রেঞ্জড লাভারের বক্তব্য, যেখানে রাম একটা বিকৃত পজিটিভনেস থেকে মনে করছেন সীতার সঙ্গে কি রাবণের কোনো সম্পর্ক ছিল, সীতাকে তিনি বলছেন তুমি যেখানে খুশি যাও, যার সাথে খুশি যাও। এখন বাল্মীকি যে উপমা ব্যবহার করেছেন, যে রাম বলছেন তোমার উপস্থিতি আমার কাছে ততটাই কষ্টকর, কোন নেত্র রোগী যে চোখের রোগে ভুগছে তার সামনে আলো ধরলে চোখে যেরকম কষ্ট হয়। উপমাটা বুঝলেই আমরা বুঝতে পারবো বাল্মীকি কি বলতে চাইছেন, যে আলোর নিশ্চয়ই কোনো দোষ নেই, রোগটা যে নেত্র রোগী তার মধ্যে, অর্থাৎ রামের একটা দৃষ্টি বিকার ঘটছে, কিন্তু অবশেষে সেই দৃষ্টি বিকারের পরিবর্তন ঘটছে, রাম সীতার মিলন ঘটছে, এবং এইভাবেই যুদ্ধকাণ্ড শেষ হচ্ছে। আদর্শ রাজা হিসাবে রামকে ঘোষণা করে কিন্তু যুদ্ধকাণ্ড শেষ করে দিয়েছেন বাল্মীকি। হতে পারে যে একটা পর্যায়ে এটাই বাল্মীকি রামায়ণের কাহিনী অন্ত ছিল। কিন্তু বাল্মীকি রামায়ণ প্রসঙ্গে আরো দু একটা কথা আমার এখানে বলতে হবে, যে বাল্মীকি রামায়ণে রাম সীতার প্রেম মূল প্রতিপাদ্য, কিন্তু এই প্রেমের ব্যাকগ্রাউন্ড হিসাবে আর একটা প্রেমের কাহিনীও বাল্মীকি তৈরি করেছেন। সেটা কোন প্রেমের কাহিনী? আমরা যদি ক্রৌঞ্চ মিথুনের কাহিনীকে বাল্মীকি রামায়ণের ব্যাকগ্রাউন্ড হিসাবে ভাবি, খেয়াল করলে দেখা যাবে সেখানে তো ক্রৌঞ্চের মৃত্যু হচ্ছে এবং ক্রৌঞ্চি বিলাপ করছে, পুরুষ পাখির মৃত্যু হচ্ছে, স্ত্রী পাখি বিলাপ করছে। রামের থেকে তো সীতাকে হরণ করা হচ্ছে, রাম বিলাপ করছে। একটা জেন্ডার মিসম্যাচ আছে। হতে পারে কবি অতটা জেন্ডার্ড ওয়েতে জিনিসটাকে দেখে, কিন্তু ইনসিডেন্টালি রাম সীতা এবং ক্রৌঞ্চ ক্রৌঞ্চির কাহিনীর মাঝখানে বাল্মীকি রামায়ণে আর একটা প্রেমের কাহিনী আছে, দশরথ কৈকেয়ীর কাহিনী। দশরথ জাতকে যে কাহিনীটা ক্লিয়ার সুয়োরানী দুয়োরানীর কাহিনী, কৈকেয়ী চক্রান্ত করছেন, বড় রানীর ছেলেদের মেরে ফেলবেন, তারা বনে চলে যাচ্ছে। বাল্মীকি রামায়ণে সেটা নয়। বাল্মীকি রামায়ণে একটা প্রতিশ্রুতির গল্প আছে, যে দশরথ কৈকেয়ীকে প্রেমের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কৈকেয়ী সেই প্রতিশ্রুতি আদায় করতে চাইছে। কৈকেয়ীকে সম্পূর্ণ ভিলেন হিসাবে কিন্তু বাল্মীকি তুলে ধরেন। দেখা যায় যে দশরথের সঙ্গে কৈকেয়ীর সম্পর্ক গভীর প্রেমে। কৈকেয়ীকে দশরথ কেন বর দেবেন বলেছিলেন? যুদ্ধক্ষেত্রে গিয়ে কৈকেয়ী দশরথের জীবন রক্ষা করেছিলেন। প্রাচীন ভারতীয় রানীরা তো সচরাচর যুদ্ধক্ষেত্রে যেতেন না, ঐতিহাসিক বিবরণে আমরা সেটা পাই না। এটাও একজন অনুগামী বাধ্য রানীর কাজ।
একজন প্রেমিকার কাজ, যিনি তার বিপন্ন প্রেমিককে যুদ্ধক্ষেত্র থেকে বাঁচিয়ে এনেছেন, শুশ্রূষা করে সুস্থ করে তুলেছেন, সেই প্রেমের প্রতিশ্রুতি কৈকেয়ী আদায় করতে চাইছেন। সেই জন্য কিন্তু দশরথ ঝগড়া করছেন, কৈকেয়ীকে গালিগালাজ করছেন, বিলাপ করছেন, কিন্তু প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারছেন না। অনুনয় করছেন কৈকেয়ীকে, কৈকেয়ীকে বলছেন তুমি তো শুধু আমার স্ত্রী নয়, তুমি বান্ধবী, তুমি আমার কষ্টের জায়গাটা বোঝো, তুমি আমার হৃদয় উপড়ে নিয়ে দেখো যে তোমার প্রতি আমার ভালোবাসা কতটা নিখাদ। কিন্তু প্রেমের প্রতিশ্রুতি হিসাবে কৈকেয়ী যা চেয়েছেন, দশরথ সেটা ভাঙতে পারছেন। কিন্তু কি হলো, যে কারণে কৈকেয়ী এই প্রতিশ্রুতি আদায় করলেন, দেখা গেল তার ছেলে ভরত সেই রাজ্য গ্রহণে অসম্মত হলেন। এদিকে দশরথ কৈকেয়ীর প্রেমেও কিন্তু অযাচিত বিচ্ছেদ এলো। নিষাদ যেমন ক্রৌঞ্চক্রৌঞ্চির প্রেমে বিচ্ছেদ এনেছিল, মন্থরা তেমন কৈকেয়ীকে কুপরামর্শ দিয়ে তাদের প্রেমে বিচ্ছেদ নিয়ে এলেন। দশরথের অকাল মৃত্যু হলো এবং কৈকেয়ী বিলাপ করার জন্য রয়ে গেল। ক্রৌঞ্চক্রৌঞ্চির গল্পের একটা এক্সাক্ট প্যারালাল দশরথ কৈকেয়ীর গল্পের মধ্যে আমরা পাই। তো বাল্মীকি রামায়ণে এই কাঠামোর মধ্যে রাম একজন আদর্শ পুত্র, আদর্শ স্বামী, আদর্শ প্রেমী, তার সঙ্গে অবশ্যই আদর্শ ক্ষত্রিয় বীজ, যার কাজ কি, যার কাজ এই যে স্থিতিশীল কৃষি ভিত্তিক সমাজ, সেখানকার যে নৈতিক অনুশাসন, ধর্ম, তার প্রসার ঘটানো। কোথায়? অপরদের মধ্যে, অরণ্যের জগতে, যেখানে ধর্মের অনুশাসন নেই। কিষ্কিন্ধায়, লঙ্কায় রাম গিয়ে সেখানকার শাসকদের হত্যা করে তার অনুগত, ধর্মের অনুশাসন মেনে চলবেন এমন শাসকদের প্রতিষ্ঠা করছে। অনেক ইতিহাসবিদ যেমন ব্রজদুলাল চট্টোপাধ্যায় একে বলছেন রাষ্ট্র ব্যবস্থার সম্প্রসারণ, অরণ্যের জগতের উপর কৃষিভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার আধিপত্য স্থাপনের প্রতি, যার শ্রেষ্ঠ উদাহরণ দেখা যায় বালিবধের কাছে। বালিকে রাম যুদ্ধের নিয়ম ভেঙে হত্যা করছেন, হয়তো তর্ক বিতর্ক হচ্ছে, শেষ পর্যন্ত রাম বলছেন ভরত রাজা, আমি তার প্রতিনিধি, তাই আমি তোমাকে শাস্তি দিচ্ছি। কোথায় গিয়ে শাস্তি দিচ্ছেন? কিষ্কিন্ধায়। সেটা ভরতের রাজত্ব নয়, বালির নিজের রাজত্ব। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা মনে করছে অরণ্যেও রাষ্ট্র ব্যবস্থা আধিপত্য আছে, অংশীদারিত্ব আছে। এই রাজনীতিরও একটা প্রতিফলন কিন্তু বাল্মীকি রামায়ণের মধ্যে আছে। এই রাজনৈতিক দিকটা অনেকটা সম্প্রসারিত হয়ে যাচ্ছে উত্তরকাণ্ডে। কেন বাল্মীকি রামায়ণের ব্রাহ্মণায়ন এবং বৈষ্ণবায়ন ঘটছে? উত্তরকাণ্ডের যে মূল কাহিনী, রামরাজ্যের কাহিনী, রামের রাজা হওয়া থেকে একদম শেষ জীবন পর্যন্ত কাহিনী, প্রাচীন রামকথাগুলোই এই কাহিনী পাওয়া যায় না। দশরথ জাতকে পাওয়া যায় না, মহাভারতের রামোপাখ্যানে পাওয়া যায় না, ভাসের নাটকে পাওয়া যায় না। বিমল সুরীর পৌমচরীয়, যেটা অনেকটাই পরে রচিত, সেখানে এসে তার একটা আভাস পাওয়া যায়, আর বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডে পাওয়া যায়। স্পষ্টতই বোঝা যায় যে মৌর্য পরবর্তী যুগের একটা পর্যায়ে, মোটামুটি আনুমানিক খ্রিস্টীয় প্রথম থেকে তৃতীয় শতকের মধ্যে কোনো একটা সময়ে এই পরিবর্তন ঘটছে। এই মৌর্য পরবর্তী যুগ খুব গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ বৈদিক যুগে যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, সেখানে ক্ষত্রিয়রা রাজত্ব করতেন, ব্রাহ্মণরা তাদের রাজত্বকে অনুমোদন দিতেন এবং ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের পৃষ্ঠপোষকতা দিতেন। মগধের উত্থান এবং মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের এই সমঝোতার ব্যবস্থা ভেঙে যায়। কারণ মগধের শাসকরা অনেকেই নিম্নবর্ণের ছিলেন এবং নন্দ এবং মৌর্যরা তারা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন না। মৌর্যরা বিশেষ করে প্রতিবাদী ধর্মগুলোর পৃষ্ঠপোষক ছিলেন। বিশেষ করে অশোকের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার কথা আমরা সকলেই জানি। মৌর্য সাম্রাজ্য যখন ভেঙে গেল, ব্রাহ্মণরা তাদের ঋত আধিপত্য ফিরে পেতে চায়। ব্রাহ্মণ্য ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, কারণ এখন আর একটা সাম্রাজ্য গোটা উপমহাদেশ জুড়ে নেই, অনেকগুলো প্রতিদ্বন্দ্বী শক্তি আছে। তাদের কেউ কেউ ভারতীয় উপমহাদেশের বাইরের থেকে এসছেন, যেমন শক, ইন্দো গ্রিক, পার্থিয়ান, কুষাণ এরা। কেউ কেউ যারা আগে রাষ্ট্র ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিলেন না, উপজাতিভুক্ত ছিলেন, যেমন অন্ধ্র, যারা সাতবাহন শক্তি প্রতিষ্ঠা করেছেন, খারবেলের কথা বললাম, তাদেরকেও আকৃষ্ট করতে চাইছে। তার জন্য প্রত্যেকটা ধর্মকে নিজেকে বদলাতে হচ্ছে। ব্রাহ্মণ্য ধর্ম কিভাবে বদলাচ্ছে? ওই যে বললাম যে বৈদিক ধর্ম থেকে সরে এসে মূর্তি পুজো, মন্দির নির্মাণ, যে এই জিনিসগুলো স্বীকার করে নেওয়া হচ্ছে। প্রচলিত লৌকিক দেবতাদের গ্রহণ করে বৈদিক দেবতাদের সঙ্গে তাদের এক করে দেখা হচ্ছে। লৌকিক দেবতা নারায়ণ, মহাভারতের দেবতায়িত নায়ক কৃষ্ণ এবং বৈদিক দেবতা বিষ্ণু, তিনজনকে মিলিয়ে
এক দেবতা বলে মনে করা হচ্ছে, তার ভক্তদের একটা উপাসক সম্প্রদায় তৈরি হচ্ছে, ভাগবত বৈষ্ণব সম্প্রদায়। এবং বিষ্ণুর অবতারবাদ আসছে, যে কৃষ্ণ ও বিষ্ণুর অবতার। রামায়ণ রামকথা অন্যতম জনপ্রিয় কাহিনী, বলেছে আদর্শ মানুষের কাছে। তাই রামায়ণকেও ব্রাহ্মণরা কিন্তু তাদের দৃষ্টান্ত স্থাপনের হাতিয়ার হিসাবে তুলে ধরছে। কিসের দৃষ্টান্ত? এই যে ব্রাহ্মণরা চাইছে রাজাদের পৃষ্ঠপোষকতা পেতে, তাহলে রাজত্বের একটা নতুন আদর্শ তুলে ধরতে হবে। এই মৌর্য পরবর্তী যুগ থেকে একটা নতুন ধরনের সাহিত্য ব্রাহ্মণরা রচনা করছেন, যাকে বলা হয় ধর্মশাস্ত্র। প্রাচীনতম ধর্মশাস্ত্র মনুস্মৃতি বা মানব ধর্মশাস্ত্র। এখানে বলা হচ্ছে ব্রাহ্মণ্য সমাজ কেমন হবে, বর্ণাশ্রমের নিয়ম মেনে ব্রাহ্মণ্য সমাজ চলবে, এবং আদর্শ রাজা হবেন যিনি ব্রাহ্মণদের পৃষ্ঠপোষক, বর্ণাশ্রমের রক্ষক। একে মনু বলছেন রাজধর্ম। মহাভারত এবং রামায়ণের যখন ব্রাহ্মণায়ন এবং বৈষ্ণবায়ন ঘটছে, সেখানেও রাজধর্মের উদাহরণ ঘটছে। রাম আর শুধু আদর্শ মানুষ নন, উত্তরকাণ্ডের রাম আদর্শ রাজা। এই যে রাম রাজ্য একটা রাজনৈতিক আদর্শও বটে, ব্রাহ্মণ্য রাজতন্ত্রের আদর্শ। তাহলে উত্তরকাণ্ডের রাম কিন্তু ততটা প্রেমিক রাম নন যতটা রাজা রাম। প্রেমের প্রশ্নটাই উত্তরকাণ্ডে গুরুত্ব পায় না। বলা হয় প্রজাদের খুশি করার জন্য রাম গর্ভবতী সীতাকে নির্বাসন দিতে পারে। উত্তরকাণ্ডে দেখা যায় যে শূদ্র তপস্বী শম্ভুককে হত্যা করেন রাম, মৃত্যুদণ্ড দেন, কারণ তিনি বর্ণাশ্রমের নিয়ম লঙ্ঘন করছেন এবং তার ফলে রাজ্যে অধর্ম দেখা যাচ্ছে, যার ফলে নাকি একজন ব্রাহ্মণের পুত্রের অকাল মৃত্যু হচ্ছে। তাহলে একজন ব্রাহ্মণের অকাল মৃত্যুর প্রতিষেধক হচ্ছে একজন শূদ্রের মৃত্যু, এবং একজন ব্রাহ্মণের জীবন এবং শূদ্রের জীবনের মধ্যে চয়েসে রাজা কিন্তু ব্রাহ্মণের জীবনকে প্রাধান্য দেন। একেবারে মনুস্মৃতি কেন্দ্রিক ধর্মশাস্ত্রীয় শাসক, যেখানে নারী এবং শূদ্রদের স্থান অনেকটাই অবদমিত, এই রাজধর্মের প্রতিভূ হচ্ছেন উত্তরকাণ্ডের রাম। যে রামরাজ্যের কথা আমরা বারবার শুনি, তুলসীদাস অনেকটা যে রামরাজ্যের ধারণার দ্বারা হয়তো অনুপ্রাণিত, এবং যে রামরাজ্যের ধারণা সব থেকে বেশি রাজনৈতিক ব্যবহার, তিনি কি এই উত্তরকাণ্ডের রাম, যে আদর্শটা অনেকটাই পরবর্তীকালে তো একটা ব্রাহ্মণ্য আদর্শ। অন্যদিকে পেরিয়ারের মুভমেন্টের কথা যদি আমরা ভাবি, বা নারীবাদী সমালোচনা রামের চরিত্রের কথা যদি ভাবি, সেটাও কিন্তু মুখ্যত এই উত্তরকাণ্ডের রামকে কেন্দ্র করে, সীতা বিসর্জন এবং সম্মুখ হত্যাকে কেন্দ্র করে। এবং সেই জায়গার থেকে উত্তরকাণ্ডের রামের ইমেজ, রামরাজ্যের ইমেজ এতটা শক্তিশালী হয়ে ওঠে, রাষ্ট্রীয় আদর্শ, রাজনৈতিক আদর্শ, এবং তারপর তুলসীদাসের রামের জনপ্রিয়তা রামকে একটা অন্য ধরনের রাজনৈতিক প্রতীকে পরিণত করে। কিন্তু সকলে যে এই উত্তরকাণ্ডের রামকেই গ্রহণ করেছেন এরকম কিন্তু নয়। রামকথার অনেক রচয়িতা উত্তরকাণ্ডের কাহিনীটা যে মূল কাহিনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেটা তুলে ধরেছে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভবভূতি, সপ্তম অষ্টম শতকের নাট্যকার ভবভূতি উত্তর রামচরিত বলে একটি নাটক লেখে। এই উত্তর রামচরিত নাটকে ভবভূতি রামায়ণ নিয়ে দুটো নাটক লিখেছিলেন, মহাবীর চরিত আর উত্তর রামচরিত। মহাবীর চরিতে যুদ্ধকাণ্ড পর্যন্ত রামের কাহিনী, উত্তর রামচরিতে উত্তরকাণ্ড। অর্থাৎ ভবভূতি ক্লিয়ারলি কিন্তু দেখাচ্ছেন যুদ্ধকাণ্ড পর্যন্ত গল্পটা একটা গল্প, উত্তর রামচরিতের গল্প, উত্তরকাণ্ডের গল্প আলাদা গল্প। এই উত্তর রামচরিত ভবভূতি শুরু করেন একটা স্টেটমেন্ট দিয়ে, সর্বথা ব্যবহর্তব্যং কুতো হি অবচনীয়তা যথা স্ত্রীণাং তথা বাচং সাধুত্বে দুর্জনজন। যে যা করার সেটা করতেই হবে, লোকে তো বাজে কথা বলবেই। স্ত্রীর চরিত্র এবং ভাষা সাহিত্য নিয়ে বাজে লোকেরা ভালো জিনিসকেও খারাপ বলে। ভবভূতির একটা রাগ ছিল, তার আগের নাটকগুলো হিট হয়নি, ফ্লপ করেছিল। তো তিনি ভালো নাট্যকার, কিন্তু লোকে তার নামে বাজে কথা বলেছে। কিন্তু তার সঙ্গে তিনি স্ত্রী চরিত্রের প্রসঙ্গ জুড়ে দিচ্ছেন, যেটা উত্তরকাণ্ডের একটা মূল থিম, যে সীতা সাধু কিন্তু দুর্জনেরা সীতার নামে বাজে কথা বলেছে। কিন্তু শুধু এইগুলো নয়, তার বাইরেও একটা অ্যাঙ্গেল এখানে আছে। সাধুত্বে দুর্জন জনা, উত্তরকাণ্ডের কবিকেও কি ইঙ্গিত করছেন ভবভূতি, যে বাল্মীকির সাধু রচনাকে উত্তরকাণ্ডের কবি বিকৃত করেছেন? সম্ভবত তাই, কারণ গোটা নাটকটা সেই।
নাটকের শুরুতে ভবভূতি দেখাচ্ছেন একটা চিত্র প্রদর্শনী, লক্ষণ অর্গানাইজ করেছেন, রাম সীতাকে তাদের জীবনের ছবি দেখাচ্ছেন, সীতা গর্ভবতী এবং তারা স্মৃতিচারণ করছেন তাদের প্রেমের। সীতা রামের কোলে ঘুমিয়ে পড়ছেন, সেই সময় খবর আসছে যে সীতার নামে প্রজারা বাজে কথা বলছেন, রাম সীতা বিসর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন, বুঝতে পারছেন অন্যায় সিদ্ধান্ত, নিজেকে পাপী মনে করছেন সীতাকে স্পর্শ করার অধিকারও তার নেই, কিন্তু যাই হোক সীতাকে বিসর্জন দেয়া হচ্ছে। বাল্মীকি রামায়ণের অনেকটা জুড়ে আমি বলেছিলাম রাম এবং সীতার বিরহ ছিল, ভবভূতি উত্তর রামচরিতে আবার সেটা নিয়ে এসেছে। তার সঙ্গে শম্ভুকের গল্পকে জুড়ে দিয়েছেন খুব ইন্টারেস্টিংলি দেখিয়ে যে শম্ভুক কোথায় তপস্যা করছেন, দণ্ডক বনে। তাহলে শম্ভুককে হত্যা করতে রামকে দণ্ডক বনে ফিরে যেতে হচ্ছে। যে দণ্ডক বনে সীতাহরণের পর রাম বিরহ কাতর হয়ে প্রত্যেক গাছ পাতা প্রাণীর কাছে প্রার্থনা করেছিলেন সীতা কোথায় আছেন জানার জন্য, প্রত্যেকটা জায়গায় গিয়ে রামের সেই স্মৃতি ফিরে আসছে। রামের মনে পড়ছে রামকে যখন বনবাসে যেতে হয়েছিল সীতা তার সঙ্গী হয়েছিলেন, যেখানে সীতা একা রামকে বনবাসে পাঠিয়েছে। কিন্তু রাম বুঝতে পারছেন এই বিরহে কোনো সমাধান নেই, কারণ এই বিরহ তো বাল্মীকির সৃষ্টি করাই নয়। তাই বাল্মীকি রামায়ণের কোনো টুল এই বিরহের প্রতিষেধক নয়। রাম বলছেন এমন জায়গায় সীতা চলে গেছে লক্ষণের তীর পৌঁছতে পারবে না, নল কোনো সেতু বেঁধে দিতে পারবে না, জাম্ববানের বুদ্ধি কোনো কাজে আসবে না, সুগ্রীবের সহায়তা কোনো কাজে আসবে না। এই করতে করতে যাই হোক রামের অশ্বমেধ যজ্ঞে গল্প এসে পৌঁছচ্ছে, লবকুশ ডিসকভার্ড হচ্ছে এবং লবকুশ রামের সভায় এসে রামকথা পারফর্ম করছে। তখন লবকুশ বলছেন যে রামকথার শেষ অংশটা এখনো রচিত হয়নি, আবার ইন্ডিকেট করা হচ্ছে যে উত্তরকাণ্ড সেপারেটলি রচিত। লবকুশ বলছেন শেষ অংশটা আলাদাভাবে রচনা করে বাল্মীকি পাঠিয়েছেন স্বর্গের নাট্যকার ভরত মুনির কাছে, তিনি সেটাকে নাট্যরূপ দিয়েছেন, সেইটা এখন পারফর্ম করা হবে। অর্থাৎ নাটকের মধ্যে আর একটা নাটক অভিনীত হচ্ছে। এই অভিনীত নাটকে বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডের গল্প সীতার পাতাল প্রবেশ পর্যন্ত পুরোটা দেখানো হচ্ছে। সেটা দেখে রাম মূর্ছিত হয়ে যাচ্ছেন যে রাম সীতার আবার বিচ্ছেদ। তখন লক্ষণ বাল্মীকিকে প্রশ্ন করছে যে এই পরিণতি, শেষ অবধি আবার সীতার সাথে রামের বিচ্ছেদ, এই পরিণতির জন্য কি আপনি কাব্য রচনা করেছেন? বাল্মীকি তখন বলছেন না, এটা তো আমার কাব্যের পরিণতি নয়, রাম সীতার মিলনে কাব্য শেষ হবে। অর্থাৎ উত্তরকাণ্ডের কবি কাব্যের যে বিকৃতি ঘটিয়েছিলেন, অবভূতি, তার নিরাময় করছেন এবং শেষে রাম সেই জায়গা থেকে ঘোষণা করছেন যে কাব্যের যে ক্ষতি হয়েছিল উত্তরকাণ্ডের কবির হাতে, সেই ক্ষতি কিন্তু অবশেষে তার একটা সমাধান হচ্ছে। কিভাবে না, রাম বলছেন তামে তাং পরিভাবস্তভিনয় বিন্যস্ত রূপং বুধা শব্দ ব্রহ্মবিদ কবে পরিণত প্রজ্ঞানস্য বাণী মিমাং। যে এই জ্ঞানীরা কোন সাহিত্য উপভোগ করেন, শব্দ ব্রহ্মবিদ কবির যে সৃষ্টি, কোন কবি, বাল্মীকি নিজে না ভবভূতি, নাকি বাল্মীকি আর ভবভূতি এক হয়ে যাচ্ছেন, উত্তরকাণ্ডের কবি যে বিকৃতি ঘটিয়েছিলেন সেইটার পরিবর্তন ঘটাচ্ছে। এই হচ্ছে মোটামুটি ভাবে ভবভূতির থিম আমরা দেখছি। তো উত্তরকাণ্ডের এই সমস্যা কিন্তু অনেকেই নোটিস করেছিলেন। আমি বলেছিলাম আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করব। রবীন্দ্রনাথ সাহিত্যের মাত্রা বলে একটি প্রবন্ধে লিখছে রামায়ণের কবি কোনো একটি মতসঙ্গতির লজিক দিয়ে রামের চরিত্র বানাননি। অর্থাৎ যে চরিত্র স্বভাবের, সে চরিত্র সাহিত্যের, সে চরিত্র ওকালতির নয়। কিন্তু উত্তরকাণ্ড এলো বিশেষ কালের বুলি নিয়ে। কাঁচ পোকা যেমন তেলা পোকাকে মারে, তেমনি করে চরিত্রকে দিলে মেরে। সামাজিক প্রয়োজনের গুরুতর তাগিদ এসে পড়লো, অর্থাৎ তখনকার দিনের প্রবলেম। সে যুগে ব্যবহারের যে আটঘাট বাঁধবার দিন এলো, তাতে রাবণের ঘরে দীর্ঘকাল বাস করা সত্ত্বেও সীতাকে বিনা প্রতিবাদে ঘরে তুলে নেওয়া আর চলে। সেটা যে অন্যায় এবং লোকমতকে অগ্রগণ্য করে সীতাকে বনে পাঠানোর এবং অবশেষে তার অগ্নি পরীক্ষার যে প্রয়োজন আছে, সামাজিক সমস্যার এই সমাধান চরিত্রের ঘাড়ে ভূতের মতো চেপে বসল। তখনকার সাধারণ শ্রোতা সমস্ত ব্যাপারটাকে খুব উঁচু দরের সামগ্রী বলেই কবিকে বাহবা দিয়েছে। সেই বাহবার যে জোরে
ওই জোড়াতারা খণ্ডটা এখনো মূল রামায়ণের সজীব দেহে সংলগ্ন হয়ে আছে। এই হচ্ছে উত্তরকাণ্ড সম্পর্কে রবীন্দ্রনাথের মূল্যায়ন। অন্য একটি প্রবন্ধ, কাদম্বরী চিত্র প্রবন্ধে রবীন্দ্রনাথ বলছেন যে এই একটি মাত্র কাণ্ড প্রথম 6 কাণ্ডের সুনির্মিত আনন্দ বেদনার কাহিনীকে নিষ্ঠুরভাবে ধ্বংস করেছে। কারণ যুদ্ধ পর্যন্ত সবাই ভেবেছেন রাবণই হলো সীতার সবচেয়ে বড় শত্রু, কিন্তু যখন সীতা দীর্ঘ প্রচেষ্টার ফলে রাবণের কবল থেকে মুক্ত হলেন, দেখা গেল সীতার চরমতম শত্রু অধার্মিক রাবণ নন, রাম এবং তাঁর ধার্মিকতা। গল্পের প্রতি কিছু শুনতে বিন্দুমাত্র পাচ্ছি না। সংবেদন শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? না, আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তো রবীন্দ্রনাথ বলছেন যে যখন দীর্ঘ প্রচেষ্টার ফলে রাবণের কবল থেকে সীতা মুক্ত হলেন, দেখা গেল সীতার চরমতম শত্রু অধার্মিক রাবণ নন, রাম ও তাঁর ধার্মিকতা। গল্পের প্রতি বিন্দুমাত্র সংবেদনশীল কেউ এই অহেতুক অত্যাচার সহ্য করতে পারবে। অর্থাৎ যেটা বলছিলাম যে উত্তরকাণ্ডে রামের চরিত্রের একটা পুনর্নির্মাণ ঘটেছে, এবং যে কমপ্লিট বাল্মীকি রামায়ণ আমরা পাই তাতে উত্তরকাণ্ড আছে, কিন্তু বাল্মীকি রামায়ণের একটা অন্য সুরও আছে, যে সুরকে কিন্তু ভবভূতি থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত অনেকেই আইডেন্টিফাই করেছেন, এবং কাব্যের শুরুর ক্রৌঞ্চ মিথুনের কাহিনীতে সেই সুরটা নির্দেশ করে দেওয়া ছিল। রবীন্দ্রনাথ কবিজীবনী বলে একটা প্রবন্ধে বলছেন, বাল্মীকি সম্বন্ধে যে গল্প প্রচলিত আছে তাহাকে ইতিহাস বলিয়া কেহই গণ্য করিবেন না, কিন্তু আমাদের মতে তাহাই কবির প্রকৃত ইতিবৃত্ত। বাল্মীকির পাঠকগণ বাল্মীকির কাব্য হইতে যে জীবনচরিত সৃষ্টি করিয়া লইয়াছেন তাহা বাল্মীকির প্রকৃত জীবনের অপেক্ষা অধিক সত্য। কোন আঘাতে বাল্মীকির হৃদয় ভেদ করিয়া কাব্য উচ্ছ্বসিত হইয়াছিল? করুণার আঘাতে। রামায়ণ করুণার অশ্রু নির্ঝর। ক্রৌঞ্চ বিরোহীর শোকার্ত ক্রন্দন রামায়ণ কথার মর্মস্থলে ধ্বনিত হইতেছে। ক্রৌঞ্চ মিথুনের গল্পটি রামায়ণের মূল ভাবটির সংক্ষিপ্ত রূপক। স্থূল কথা এই, লোকে এই সত্যটুকু নিঃসন্দেহে আবিষ্কার করিয়াছে যে মহাকবির নির্মল অনুষ্টুপ ছন্দ প্রবাহ করুণার উত্তাপেই বিগলিত হইয়া ছন্দমান হইয়াছে। অকালে দাম্পত্য প্রেমের চিরবিচ্ছেদ ঘটনী ঋষির করুণার্দ্র কবিত্বকে উন্মোচিত করিতেছে। তাহলে রবীন্দ্রনাথ কিন্তু রামায়ণকে এই মিলন বিচ্ছেদের কাহিনী, করুণ রসের কাহিনী, এবং সেইখান থেকে একটা আদর্শ চরিত্রের উঠে আসার কাহিনী বলে দেখেছেন। ভাষা ও ছন্দ বলে একটা কবিতা রবীন্দ্রনাথ লেখেন, যেখানে বাল্মীকি রামায়ণের প্রথম স্বর্গকে রবীন্দ্রনাথ পুনর্নির্মাণ করেন। এই কবিতাটা এসে আমি শেষ করব, তার আগে আরেকটা কবিতার কথা রবীন্দ্রনাথের বলি। রবীন্দ্রনাথের দীর্ঘতম কবিতা পুরস্কার, তাতেও রামায়ণের কাহিনীর একটা সংক্ষিপ্ত নির্যাস রবীন্দ্রনাথ দিয়েছিলেন। তারও শুরুতে রবীন্দ্রনাথ বলছেন, এতেক বলিয়া ক্ষণপরে কবি করুণ কথায় প্রকাশিলা ছবি, পুণ্য কাহিনী রঘুকুল রবি রাঘবের ইতিহাস। অসহ দুঃখ সহি নিরবধি কেমনে জনম গিয়েছে দগধি, জীবনের শেষ দিবস অবধি অসীম নিরাশা। রামের জীবনের এই বিভিন্ন কষ্ট, রাম সীতার জীবনের দুঃখ কষ্ট বিচ্ছেদ এবং তার উপরে উঠে কালোত্তীর্ণ হওয়ার কাহিনী কিন্তু রামায়ণের মূল সুর বাল্মীকি রামায়ণ। অন্তত রবীন্দ্রনাথ সেইভাবে দেখেছেন। তাই রবীন্দ্রনাথ বলছেন, কোন ঐতিহাসিক চিহ্ন কি রামায়ণ রেখে গেছে? রেখে যায়। সে সকল দিন সেও চলে যায়, সে অসহ শোক চিহ্ন কোথায়? যায়নি তো রেখে ধরণীর গায়ে অসীম দগ্ধ রেখা, দ্বিধা ধরাভূমি জুড়েছে আবার, দণ্ডক বনে ফোটে ফুলভার, সরজুর কোলে দোলে তৃণসার, প্রফুল্ল শ্যামরেখা। সেই অযোধ্যায় তো রামের কোনো চিহ্ন নেই। এখন যে মন্দির নির্মিত হয়েছে, অবশ্যই রবীন্দ্রনাথ সেই জিনিস দেখলে কি বলতেন আমরা জানি না, কিন্তু রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে কোনো চিহ্ন পাথুরে প্রমাণ রেখে যাওয়ার জন্য রামায়ণের কাহিনী নয়। তাহলে রামায়ণের কাহিনী কি জন্য? শুধু সেদিনের একখানি সুর, বহুকাল হতে বহু দূর, কাঁদিয়া হৃদয়ে করিছে বিধুর, মধুর করুণ তানে, সে মহাপ্রাণের মাঝখানটিতে যে মহারাগিনী আছিল ধ্বনিতে, আজিও সে গীত মহাসঙ্গীতে বাজে মানবের কানে। একজন মহাপ্রাণের কাহিনী, আদর্শ মানুষের কাহিনী। বিভিন্ন পরম্পরা আদর্শ মানুষের ধারণা বিভিন্ন ভাবে দেখেছে, বিভিন্ন ভাবে উপস্থাপিত করেছে। বাল্মীকি কিভাবে উপস্থাপিত করেছেন আমরা দেখেছি বাল্মীকি রামায়ণের শুরুতে,
আদর্শ মানুষের কাহিনী, একজন দেবতার কাহিনী নয়, একজন ব্রাহ্মণ্য রাজার কাহিনী নয়। ভাষা ও ছন্দে রবীন্দ্রনাথ বলছেন, নারদকে বাল্মীকি জিজ্ঞেস করছেন, ভগবান ত্রিভুবন তোমাদের প্রত্যক্ষে বিরাজে, কহমরে কার নামে অমর বিনার ছন্দ বাজে, কহমরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর শোভা মাণিক্যের অঙ্গদের মতো, মহৈশ্বর্যে থাকে নম্র, মহাদৈনে কে হয় না নত, সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অধিক, কে নিয়েছে নিজ শিরে রাজ ভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম, কহমরে সর্বদর্শী হে দেবর্ষি তার পূর্ণ নাম, নারদ কহিলা ধীরে অযোধ্যার রঘুপতি রাম। রামের চরিত্রের এই বৈশিষ্ট্যের কথা বাল্মীকি বলছেন। বাল্মীকিকে নারদ বলছেন, এবং যখন বাল্মীকিকে রামায়ণ লিখতে বলা হচ্ছে বাল্মীকি ভয় পাচ্ছেন। তিনি বলছেন, আমি তো লোকের মুখে শুনেছি, আমি তো সব ঘটনা কি হয়েছে না হয়েছে কিছু জানি না, সেটা কি ইতিহাস হবে? সেখানে ইতিহাসের সত্যের বদলে সাহিত্যের সত্যের কথা বলছেন রবীন্দ্রনাথ। সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নহে, কবি তব মনোভূমি, রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন। এই হলো রবীন্দ্রনাথের মেসেজ। রবীন্দ্রনাথ রামের জন্মস্থান অযোধ্যার একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে দেখেননি, বাল্মীকির মনোভূমি রামের জন্মস্থান। এবং রামায়ণ এক সাহিত্যের সত্যকে তুলে ধরে, এক মানবিক আদর্শকে তুলে ধরে, যেটার কথা রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন, যেটার কথা ভবভূতি বলতে চেয়েছেন, সেটাই কিন্তু বাল্মীকি রামায়ণ। তাই রাষ্ট্র স্বীকৃত রামকথার যে বয়ান আমরা দেখি, তাতে কি আমরা বাল্মীকি রামায়ণ দেখি? রামায়ণের যে চলচ্চিত্রায়ন আমরা দেখি, তাতে কি আমরা বাল্মীকি রামায়ণ দেখি? আমরা কিন্তু দেখি না। দেখলে রামের জন্মস্থান হিসাবে অযোধ্যা বেশ, আজকের অযোধ্যা বেশি গুরুত্ব পেত না বাল্মীকির মনোভূমির থেকে। খেয়াল করার কথা, বাল্মীকির কাহিনীতে অযোধ্যার অধিকার রামের প্রাপ্য ছিল। রাম স্বেচ্ছায় সত্যের খাতিরে অযোধ্যার অধিকার ত্যাগ করে বনে গিয়েছিল। অযোধ্যার জমিখণ্ড নিয়ে বিবাদে লিপ্ত হওয়া বাল্মীকির রামের কাজ কিন্তু নয়। বাল্মীকির রামায়ণ অন্য এক আদর্শের প্রতি, যে আদর্শ ইতিহাসের সত্যের থেকেও সাহিত্যের সত্যকে অনেক বেশি গুরুত্ব দেয়। ক্ষমা চাইছি সবার কাছে, 1 ঘন্টা বলার কথা ছিল, 1.5 ঘন্টার বেশি বলেছি। আমি এখানেই শেষ করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক সিনহা। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনলাম, আরো 1.5 ঘন্টা বোধহয় শুনতে পারতাম আমরা। যাই হোক, এখানে অডিয়েন্সের কাছে আমাদের অনুরোধ, আলোচনাটা এতটাই মনোগ্রাহী হয়েছে, এখনো পর্যন্ত প্রায় 60 জন শ্রোতা রয়েছেন। আমি অডিয়েন্সের কাছে অনুরোধ করছি, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে অধ্যাপক সিনহাকে করতে পারেন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি অনমিত্রা দি, অসামান্য একটা লেকচার। পলা রিচম্যানের বাইরে এরকম ব্যাখ্যা, এরকম বাল্মীকিকে ঘিরে এত বিশদ ভাবে, এমন সুন্দর ভাবে রামায়ণের ব্যাখ্যা, সত্যি কথা বলতে কি আমি শুনিনি কখনো। This is like a new historical reading. It's like a new eye opener, যে কিভাবে একটা টেক্সট ওভার এত বড় একটা সময় ধরে যে কিভাবে ব্যাখ্যা করা যায় এবং সেটাকে একেবারে কত রকম ভাবে ভাবা যায়। রামায়ণকে ঘিরে আমি কখনো, মানে বাল্মীকি রামায়ণকে ঘিরে আমি কখনো শুনিনি। তাই জন্য আপনার কাছে অনেক 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 ধন্যবাদ। আর আমার মনে হয় যে এবারে যদি অন্য কেউ বলে তাহলে নিশ্চয়ই বলতে পারেন। শান্তনু, সাউন্ডটা অফ করা আছে। সৈকত মন্ডল কমেন্ট করেছেন ম্যাগনিফিসেন্ট, জাস্ট ম্যাগনিফিসেন্ট। সন্দীপন সরকার কমেন্ট করেছেন অসাধারণ বললেও কম বলা হয়, খুবই সমৃদ্ধ হলাম, ধন্যবাদ। গৌতম ঘোষ বলছেন একটু অসাধারণ আলোচনা শোনার সুযোগ হলো, ধন্যবাদ আপনাদের সকলকে।